ওয়ার্ডে কোনো প্রবলেম? স্যার ওয়ার্ডে কি আমরা মার্জ করতে পারবো না? জি স্যার। ওয়ার্ডের ভিতরে কি মার্জ করতে পারবো না? না, ওয়ার্ডে আপাতত মার্জ করার তেমন একটা সিস্টেম নাই, আপনি এই গুগল থেকে একটা অনলাইন থেকে মার্জ করতে পারেন। লেখা ছোট হয়ে যায় বেশি। এখান থেকে আপনি এটা সাইজটা দেখছেন ঠিক করে? পেজের সাইজ ঠিকঠাক আছে? এইভাবে দেখায় পেজ না এরকম দেখায়? জি স্যার, এরকম দেখায় না? সাইজ কত ছিল এখানে? এইখানে বড় হয় না? ল্যাপটপ স্ক্রিন রেকর্ড করতে পারবেন? স্ক্রিন রেকর্ড করে গ্রুপে দিয়ে দিবেন, তাহলে দেখা যাবে যে প্রবলেমটা কোন জায়গায়। আর কি ছিল? আর কোনো প্রবলেম? হোমওয়ার্ক করতে অনেকে তো হোমওয়ার্কই করে না, প্রবলেম হবে কেমনে? ক্রপ করতে পারেন নাই? যদি শেপের মধ্যে আপনি ছবি নিয়ে আসতে চান তাহলে ছবির শেপটা নিলাম আগে, তারপর পিকচার, তারপর এখান থেকে আমরা ছবিটা নিয়ে আসি। এই যে এটা ডিস্টোর্ট হয়ে গেছে, সো এটাকে ক্লিক করব, পিকচার টুলসে যাব, দেন এখানে একটা অপশন আছে কি, এখানের মধ্যে ক্লিকই আসে না, ক্লিক করা কোনো কিছু। আপনার তো 13 নাই, তাই না? আগে 13 নেন তারপরে দেখেন, ঠিক আছে? এখন 2007-এর কোনো সলিউশন এখানে নাই, বুঝতে পারছেন? আপনি 13টাকে নেন তারপরে দেখা যাবে, যদি না হয় তাহলে বলুন। এইটা নাই? এটার নাম কি? রুলার। সো যে কোনো জিনিস যখন আপনি দেখতে পারতেছেন না, সো এটা ভিউতেই আছে, তাই না? ভিউতে চলে যান, এখানে আমাদের দেখেন কি আছে, রুলার। তুলে দিলাম, চলে গেল, আবার নিয়ে আসলাম, আসলো, বুঝতে পারছেন? দেন আর কি আছে? আর কোনো প্রবলেম ফেস করছেন কেউ? নাই? ওকে, আজকে আমরা ডিজাইন করব বা ডিজাইন শিখব ইনভয়েস, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কি এক্সেলের কিছু বেসিক ধারণা, যেভাবে আমরা রিজিউমের মাধ্যমে বেসিক ধারণা নিছি কিসের, ওয়ার্ডের। সো আমরা এক্সেলের এটা বেসিক ধারণা নিব, কিন্তু মনে রাখতে হবে এক্সেলও কোনো ডিজাইন সফটওয়্যার না, ঠিক আছে? এটা হতে পারে কোনো ডাটা এন্ট্রির জন্য পারফেক্ট, অথবা বিভিন্ন হিসাব নিকাশের জন্য পারফেক্ট, ঠিক আছে? যারা বিভিন্ন অফিসিয়াল হিসাব নিকাশ করে বেশিরভাগ ক্ষেত্রে তারা এক্সেল ইউজ করতেছে, এবং যার শুধু এক্সেল দিয়ে আপনি আপনার কেরিয়ার চালাইতে পারবেন এরকম আছে এক্সেলের কাজ। অসংখ্য কাজ করা যায় এক্সেলে। এক্সেলের সূত্র আপনার পক্ষে সব সূত্র মুখস্থ বা সব সূত্র নিয়ে কাজ করা আপনার একার পক্ষে সম্ভব না, বুঝতে পারছেন? সবাই সবার ইয়ে অনুযায়ী, যেমন ধরেন কেউ অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে, সে কেউ দেখা যাইতেছে যে নর্মাল হিসাব নিকাশ করে, সো ম্যাথমেটিক্যালও কাজ এখানে আছে। সো সব হিসাব আপনি এখানে করতে হবে, আপনার একার পক্ষে সম্ভব না। সো বেসিক কিছু হিসাব নিকাশ আমরা কিভাবে করব এইটা নিয়ে আজকে আমাদের ক্লাস এখানে। আচ্ছা, এখানে আমাদের এখানে ইনভয়েস আগে বুঝতে হবে, ইনভয়েস আসলে কি আগে বলেন? মেমো, তাই না? যেমন আপনি যদি দারাজে কোনো কিছু অর্ডার দেন, অথবা আপনি লট্টো বাটা থেকে কোনো কিছু কিনেন, তারা এলে দেখাইছে তারা আপনার হাতে একটা স্লিপ ধরাই দিছে, এটা কি তারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করছে? না, তারা পিসি বা ল্যাপটপে যা শুধু হিসাবটা বসাইছে, তার ট্যাক্স ভ্যাট সব কিছু ডিসকাউন্ট মিলে একটা হিসাব নিকাশ বের হয়ে আসছে, তাই না? সো আমরাও যাতে আমাদের ইনভয়েসে আমরা প্রাইসটা লেখার সাথে সাথে সব কিছু কয়টা প্রোডাক্ট কিনছে ওইগুলো সব মাল্টিপ্লাই করে ট্যাক্স ভ্যাট এইগুলা ডিসকাউন্ট সহ আমাদের একটা পারফেক্ট হিসাব চলে আসে, ওইটা আমরা শিখবো, ঠিক আছে? ওকে, সো ইনভয়েসের কাজ হচ্ছে গিয়ে, আমরা যদি ফাইবার চেক করেন আপনারা, তাহলে দেখবেন ইনভয়েস কীরকম আছে এখানে। আমরা যদি একটু ফাইবারে যাই,
এই যে ইনভয়েস ডিজাইনে যদি আপনি একটু যা শুধু একটা ধারণা নেন তাইলে বুঝতে পারবেন এখানে আহামরি কোনো ডিজাইন নাই, যা শুধু আপনাকে লেআউটটা ঠিকঠাক করতে হবে আর বেশিরভাগ সময় লেখা আর তার একটা লোগো থাকতে পারে। সো এই যে ইনভয়েসের কিছু উদাহরণ, তো এখানে আমাদের ক্লায়েন্টের ওয়ার্ক দেখি, এই যে এগুলো হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক, এগুলো ক্লায়েন্ট ওয়ার্ক। সো ক্লায়েন্ট ওয়ার্কের ক্ষেত্রে দেখছি এগুলো একেবারে সিম্পল ডিজাইন না, একেবারে সিম্পল, যা শুধু শেপ আর কয়েকটা লেখা আছে এইগুলাই। সো এখানের মধ্যে তার বেসিক এসে 25, স্ট্যান্ডার্ডে 50, প্রিমিয়ামে 120। সো এখানের মধ্যে এই যে এখানে বেসিকে 25 নিচ্ছে, ওয়ান কনসেপ্ট দিচ্ছে, ফাইল রেডি ফর প্রিন্ট। এই কাজটা, এই যে এখানের মধ্যে যে কাজটা করছে $25, এই কাজটা আপনারা যদি এক্সেলে আজকের ক্লাসটা ভালো করে বুঝেন তাহলে এইটা আপনার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ। বুঝতে পারছেন? এই যে এখানের মধ্যে যদি দেখি এখানে কিছু শেপ বা কিছু ডিজাইন আছে, যেমন এইগুলা আপনি এক্সেলে করতে পারবেন, কিন্তু কিছু ডিজাইন আছে যে একটু ডিফারেন্ট, এগুলো আপনারা এক্সেলে করতে পারবেন না, এগুলো ইলাস্ট্রেটর সাহায্য নিতে হবে। তো যারা এক্সেলে কাজ করাবে তারা আপনাকে বলে দিবে সে কী চাইতেছে, সে চাইতেছে যাতে ফর্মুলা ইউজ করা হয় এবং অটোমেটিক একটা হিসাব নিকাশ যাতে হয়ে যায়, ঠিক আছে? কিন্তু এই কাজটা আপনি আবার ইলাস্ট্রেটরে করতে পারবেন না। সো আসলে আমরা এক্সেল কেন ইউজ করতেছি, অটোমেটিক যাতে হিসাব নিকাশগুলো হয়ে যায় এই জন্য আমাদের এক্সেলে আসা, আর কোনো কারণই নাই। বুঝা গেছে? এই একটা মাত্রই কারণ। তাহলে আমরা একটু এক্সেলে চলে যাই এখান থেকে। তারপরে যা শুধু এখানে মধ্যে ইনভয়েস ডিজাইন আমি লিখছি কোথায়, ফাইবারে না? আপনি যদি এখানের মধ্যে যা শুধু ইনভয়েস ডিজাইন লিখেন তাহলে দেখবেন এখানে প্রথমত চলে আসছে কি, ব্যাকটিজি। এখানের মধ্যে আপনার ফাইল দিবেন, এই যে ব্যাকটিজিতে ফাইল দিতে পারবেন ইনভয়েস ডিজাইন করে। তারপরে যদি দেখি ইউপি ল্যাবস না, ডিজাইন হলে না, এখানে শাটার স্টকে দিবেন। তারপরে এখানের মধ্যে এই যে ব্যাকটিজি, ফ্রি পিকে দিবেন, ক্রিয়েটিভ ফেব্রিকায় দিবেন। তাহলে মার্কেট প্লেস এইগুলা যে আছে এইগুলা হচ্ছে আমাদের স্টক মার্কেট। কি মার্কেট? স্টক মার্কেট। ওইখানে আমাদের ডিজাইন আমরা রেখে দিব, যার ভালো সে ডাউনলোড দিবে, ঠিক আছে? ডাউনলোড দিলে আমাদের এখান থেকেও একটা রেভিনিউ আসবে। সো এই যে এখান থেকে ডাউনলোড দিলে কি এটা সে একবার নিয়ে যাবে না, যতদিন পর্যন্ত ফ্রি পিক ওয়েবসাইট আছে ততদিন পর্যন্ত আপনার ডিজাইনটা এখানে থাকবে। তারা যাই ডাউনলোড দেয় এখান থেকে কমবে না, যা শুধু আপনার এখানে আমাদের ডলার বা যাই বলেন এখান থেকে একটা হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে ফ্রি পিকে কম। আবার অ্যাডোবি স্টক যদি ঘুরেন, আমি যদি এখান থেকে অ্যাডোবি স্টকে যাই, এখানে অ্যাডোবি স্টক, এগুলোর নাম শুনছেন আপনারা? এখানে যে লিখি আমি ইনভয়েস, এই যে এখানে ইনভয়েস আছে না, এইখানে আছে। তাইলে দেখা যায় প্রত্যেকটা মার্কেটেই আমরা এই ইনভয়েসটা সেল করতে পারবো এবং আপনার এই সেম ডিজাইন, ধরেন এটা আপনার ডিজাইন, এই ডিজাইনটা আপনি অ্যাডোবি স্টকে দিতে পারবেন, ফ্রি পিকে দিতে পারবেন, ক্রিয়েটিভ ফেব্রিকা, ব্যাকটিজি, শাটার স্টক, 5টা মার্কেট প্লেসে আপনি দিতে পারবেন। ওইগুলো ছাড়াও আরও নতুন নতুন মার্কেট প্লেস আপনার মার্কেট প্লেসে যাওয়ার আগে চলে আসবে। বুঝতে পারছেন? সো এইভাবে আপনি সেম ডিজাইন কয়েকটা মার্কেট প্লেসে মানে সেম প্রোডাক্ট দিতে পারবেন, এগুলো কোনো চেঞ্জ করা লাগবে না, এইভাবে দিতে পারবেন। সো ইনভয়েস করলে লাভ আছে। তাহলে আমরা চলে যাই এখানের মধ্যে, আগে কিছু উদাহরণ দেখবো ইনভয়েস ডিজাইনের কিছু উদাহরণ। সো ইমেজে যাই, যাওয়ার পর যদি দেখি এই যে একটা ডিজাইন আছে, এখানের মধ্যে আমরা দেখবো আসলে একটা ইনভয়েসে কি কি থাকে আগে, ঠিক আছে? সো যদি দেখি এখানের মধ্যে কি আছে, দেখা যাচ্ছে না, আইটেম নাম্বার হতে পারে, সিরিয়াল নাম্বার, ঠিক আছে? তো সিরিয়াল নাম্বার 1, 2 থাকবে, তারপরে কি থাকবে, ডেসক্রিপশন, তারপরে কি আছে, প্রাইস, ট্যাক্স, অ্যামাউন্ট। আবার যদি আরেকটাতে দেখি তাহলে দেখবেন এক একজন এক এক ধরনের এখানে আমাদের লিস্টটা বানাইতেছে, যার যেটা প্রয়োজন। যেমন এখানে আছে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, আর এটা কি আসছে, টোটাল, মানে কয়টা কিনছে এবং প্রত্যেকটার প্রাইস কত এবং টোটাল তার কত আসছে। সো এখানে প্রথমত চলে আসলো তার একটা ডেসক্রিপশন, তারপরে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল। তাহলে কলাম আমাদের কয়টা ভাগ করা লাগতেছে এখানে, 4টা। সবার সবচেয়ে বড় ভাগ কোনটা, ডেসক্রিপশন অথবা নেম যেটা আছে ওইটা। তারপরে আবার দেখাইছে উপরে তার একটা লগো আছে আর লেখা আছে কি, ইনভয়েস। তারপরে যাকে পাঠানো হয়েছে ইনভয়েসটা তার একটা ইনফরমেশন, ঠিক আছে? আবার এই ইনভয়েসের একটা সিরিয়াল নাম্বার থাকে এবং একটা ডেট থাকে, এইটাও এখানে দেওয়া আছে। অনেক সময় এটা এখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। আবার অনেক সময় এরকমও থাকতে পারে তার টোটাল কত আসছে এইটা আলাদাভাবে এখানে লিখে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? এরকমও থাকতে পারে। তারপরে এখানের মধ্যে সে কীভাবে পেমেন্ট করবে, সেটা কি বিকাশে দিবে না নগদে দিবে, এই যে একটা ইনফরমেশন এখানে চলে আসলো। এই যে তারপরে এখানের মধ্যে যার পক্ষ থেকে ইনভয়েসটা পাঠানো হয়েছে তাদের একটা অ্যাড্রেস দেয়া আছে। বুঝতে পারছেন? সো এই হলো গিয়ে আমাদের আলটিমেট ইনফরমেশন। এখন এইখান থেকে আমাদেরকে
বুঝে বুঝে ডিজাইন করতে হবে, এবং আমাদের যেহেতু হাতে কোনো ক্লায়েন্ট নাই, আমরা জানি না, সো আমরা এইগুলা থেকে দেখেই আমরা কন্টেন্টগুলো আপাতত মেক করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম এখানে ইনভয়েসে। যাওয়ার পর এইখানে যদি খেয়াল করেন এই ইন্টারফেসটা আমরা অলরেডি চিনি, তাই না? এক্সেলের এক্সেল আছে তো সবার? যখন আপনি এই ওয়ার্ড ইনস্টল দিয়েছেন তখন এক্সেল ওয়ার্ড সব কিছু ইনস্টল হয়ে গেছে, এবং যাদের 2007 আছে তারা এখনও সময় আছে, সবাই 13 করে নেন, অথবা এর উপরে যদি থাকে তাইলে সমস্যা নাই। আচ্ছা, এই যে এখানে আমাদের রিসেন্ট এগুলা কি বলছিলাম? আগের কাজ রিসেন্টলি যেগুলো কাজ করা হয়েছে। আর এগুলোর নাম কি বলছিলাম? রেডিমেড টেমপ্লেট বা প্রিমেড টেমপ্লেট। এগুলাতে আপনি ক্লিক করলে এগুলো আমাদের যা শুধু এডিট করলে এখানে আমাদের ডিজাইন রেডি আছে, টেমপ্লেট রেডি, ফর্মুলাও রেডি, যা শুধু আপনি অ্যামাউন্ট বসাবেন এখানে। সো আমরা এগুলোর জন্য এখানে আসেনি, আমরা নিজেদের ক্রিয়েট করব। সো কোথায় যাব আমরা? ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমরা যখন ইয়েতে কাজ করছি, ইয়েতে ওয়ার্ডে, তখন কি নিয়ে কাজ করছি? পেজ নিয়ে। এখন কাজ করব কি নিয়ে? ওয়ার্কবুক নিয়ে। সো আমরা এখানে আমাদের দিয়ে দিলাম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এখানে আসলাম, তারপরে চলে আসে এখানে আমাদের একটা অপশন আছে। প্রথম কাজ কি ছিল? এখানে আসার পর পেজ সেট আপ করা না? পেজ সেট আপ করা। সো পেজ লেআউটে যান, যাওয়ার পর এখানে সাইজ আমরা আপাতত কি দিতে পারি? A4। আর ক্লায়েন্ট যদি সাইজ দিয়ে দেয় তাহলে কই থেকে দিবেন? এখানে মোর পেপার সাইজ থেকে আপনি এখানে উইডথ এবং হাইটটা বসাই দিবেন। সো আপাতত আমাদের এখানে যাওয়া লাগবে না, আমরা কি দিব? এখান থেকে সাইজ থেকে A4 দিয়ে দিব। তারপরে এখানের মধ্যে আমরা এখানে আছে আরেকটা অপশন, মার্জিন। মার্জিনটা অবশ্যই মাস্ট লাগবে। সো আমরা এখান থেকে একটা দিয়ে দিই ওয়াইড, ন্যারো, নর্মালটাই দিয়ে দিই, এটাই থাক। এখন তো নিলাম সব কিছু, কিন্তু পেজটা কত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পেজটা আছে দেখা যাইতেছে? কোনটা পেজ? এই যে এখান থেকে দেখেছে এতটুকু পর্যন্ত আমাদের পেজটা। এখানের মধ্যে অনেকগুলা পেজ আছে, ঠিক আছে? একটা ওয়ার্কবুকে অনেকগুলা পেজ থাকে। যদি আপনি জুম আউট করি দেখেন পেজগুলো এখন দেখা যাইতেছে না? অনেকগুলো আছে। সো আমরা যে কোনো একটার মধ্যে কাজ করতে হবে। সো আমরা প্রথমটাতেই কাজ করব, কিন্তু এইভাবে কাজ করতে গেলে একটা সমস্যা হবে কি, যে কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি আবার ভিউতে, তারপরে দিতে পারি কি? পেজ লেআউট। এখন যদি আমি ইউজ করি তাহলে এটা আলাদাভাবে বোঝা যাইতেছে না? এখন এটা বুঝে। সো এখন এখান থেকে আপনারা কাজ শুরু করেন। সো এখানে হতে পারে প্রথমত আমরা দেখছি কি লেখা আছে? ইনভয়েস লেখা আছে, তারপরে থাকতে পারে লোগো। তারা এদিক দিয়ে দিছে লোগো, তো এদিক দিয়ে দিছে ইনভয়েস। সো আমরা এদিক দিয়ে দিয়ে দিই ইনভয়েস, তারা আর এদিক দিয়ে কি দিব? লোগোটা দিয়ে দিলাম। সো আমরা যদি এখানে আমাদের ইনভয়েস লিখি তাইলে এই যে ইনভয়েসটা লিখলাম, লেখার পর এখন হঠাৎ মনে হয়েছে এইটাকে আপনি কি করবেন? ক্যাপিটাল করবেন। তাহলে আমরা তো পাইছিলাম ওয়ার্ডে অল ক্যাপস করা যায়, তাই না? সো এইখানের মধ্যে কিন্তু আপনি অল ক্যাপস করার কোনো সিস্টেম নাই। এই জন্য কী করতে হবে? যদি মনে করেন আপনি ক্যাপিটাল করবেন তাহলে কি করতে হবে? ক্যাপস লক অথবা শিফট ধরে ধরে আপনাকে লিখতে হবে। সো আপনি আপাতত ক্যাপস লক দিয়ে রাখেন, তাইলে হয়ে গেল। এটা দিলাম। ইনভয়েস লেখাটা যে লিখছি এইটা আমি যা শুধু যে কোনো একটা সেল, এগুলাকে আমরা কি বলি? সেল। সেল কিভাবে হয়েছে? বিক্রি হয়েছে। এইটা SELL সেল না, CELL সেল। এইটা হচ্ছে গিয়ে যে এই যে এখানে আমাদের এগুলো কি বলি আমরা? কলাম। আর এগুলো কি বলি? র। কলাম এবং রয়ের সমন্বয়ে যে একটা ঘর ক্রিয়েট হয়েছে এগুলো কি বলতেছি? সেল বলি। এবং প্রত্যেকটা সেলের আলাদা আলাদা নাম আছে। কি নাম আছে? এই যে এখানে অপশনটা হচ্ছে নেম বক্স, দেখছেন? এই নেম বক্সে আমি যখন ক্লিক করতেছি এটার নাম হচ্ছে D5, এটার নাম হচ্ছে E4। নামগুলো পড়াইতেছে না? E4 কেন বলতেছে? ই কলামের 4 নাম্বার রতে আছে। আচ্ছা, এখানে আমার নাম্বার দেওয়া হয়েছে 1 2 3 4। এখানে দেওয়া হয়েছে কি? ABCD, মানে কলাম বলতেছে ABCD দিয়ে আর নাম্বার দিয়ে র। তাহলে এদিক দিয়ে তো নাম্বার দিলে কোনো সমস্যা ছিল? জি স্যার, বুঝতে অসুবিধা হইতো। যেমন ধরেন এখানে মধ্যে আমরা আছি B14, তাই না? তাইলে এখানে যদি নাম্বার হইতো, এটার নাম্বার কত নাম্বার হইতো? 2 নাম্বার। তাইলে হইতো কি? 214। তাহলে 21 নাম্বার কলামের 4 নাম্বার রো না 2 নাম্বার কলামের 14 নাম্বার রো, এইটা নিয়ে একটা প্রবলেম হয়ে যেত। এই জন্য এখানে ABCD আর এখানে 1 2 3 4 হয়েছে। এইটা গেল। সো আমি যখন যে কোনো সেলে ক্লিক করতেছি ওই সেলটা সিলেক্ট হয়ে গেছে, এবং ওইখানে আপনার আলাদাভাবে ডাবল ক্লিক করা লাগতেছে না। আপনি এখানে লেখা শুরু করলে কি হইতেছে? লেখা হয়ে যেতেছে। এইভাবে আমরা লিখতে পারি। আবার ধরেন আপনি এখানের মধ্যে ইনভয়েস লিখছেন, লেখার পর এখন আমি বাইরে ক্লিক করলাম,
আমার মনে হয়েছে ইনভয়েস লেখা থাকবে, কিন্তু ইনভয়েসের সাথে আর কোনো কিছু অ্যাড করবেন, ধরুন আপনারা সেমিকোলন অ্যাড করবেন, তাহলে আপনি আবার এখানে ক্লিক করলেন, দিয়ে দিলেন সেমিকোলন, তাহলে আগেরটা কি হয়ে গেল, চলে গেল। তাহলে এইভাবে আমাদের সিলেক্ট করলে হবে না, যদি কোনো কারণে এটাকে এডিট করা লাগে তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক করেন, তারপরে এটার মধ্যে আপনি সেমিকোলনটা বা যাই দিতে চান দিতে পারেন, ঠিক আছে। তো ডাবল ক্লিক করতে হবে, তারপরে যদি এই সেল থেকে অন্য সেলে চলে যাবেন, তাইলে আপনি যখন এখানে ক্লিক থাকা অবস্থায় যদি লিখেন তো এখানে লেখা হবে, আর যদি অন্য সেলে যান তাহলে আমাদের হাতে তো অ্যারো কি আছেই, অ্যারো কি ছাড়াও আমাদের ইজি হয়ে যায় কি মাউস দিয়ে আপনারা সিলেক্ট করতে পারেন, মাউস দিয়ে কাজ করা যায় ইজিলি। তারপরে এটা গেল, এখন আপনি এইটাকে ডিলিট করবেন, আমি ব্যাকস্পেস দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। লিখবো আমি এইখানে, সো আমি এখানে লিখলাম ইনভয়েস। লেখার পর এখন বিষয়টা হচ্ছে ইনভয়েস লেখাটা ছিল অনেক বড়, তাই না? সো আমরা যদি এটাকে বড় করতে যাই, আমরা বড় করতে পারি কিভাবে, এইখানে আমরা এই যে ইন্টারফেসটা পাইছিলাম না, এই কন্ট্রোলগুলো কোথায় ছিল, ওয়ার্ডে। সো এখান থেকে আপনি বড় করতে পারেন, কিন্তু বড় হইতেছে কোনটা এখন, 5 নাম্বার সেল। সো আমরা তো 5 নাম্বার সেল না, আমরা বড় করবো এইটা। সো এখানে সিলেক্ট করেন, এটা বড় হইতেছে, সাথে সাথে এই পুরো এন্টায়ার কলাম এবং রগুলাও কি হইতেছে, বড় হইতেছে, সে এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে। কিন্তু এইভাবে যদি আমরা কাজ করি তাহলে অনেক সময় দেখবেন আপনি মিলাইতে পারবেন না। এই জন্য আমি যদি মনে করি ইনভয়েসটা আমি এতটুকু পর্যন্ত লিখবো অথবা এতটুকু পর্যন্ত লিখবো, তাইলে আমরা একটা কাজ করতে পারি, এই প্রত্যেকটা সেলকে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কি করতে পারি, আমরা মার্জ করে দিতে পারি। এখানে আছে কি মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টার মানে হচ্ছে গিয়ে সে মার্জ করবে আর লেখাটাকে সেন্টারে নিয়ে আসবে, এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। আর যদি যা শুধু মার্জ দেন, এখানের মধ্যে মার্জ দিয়ে দেন, তাহলে সে আর কোনো কিছু করবে না, যা শুধু এই লাইনটা মার্জ অ্যাক্রস মানে কি, এই যে এই লাইনটা আছে এইটাই সে মার্জ করতেছে। সো আমরা মার্জ অ্যান্ড সেন্টারে দিয়ে দিই, দেন এটাকে আমরা এখান থেকে দেখেন আমরা কি পাইছিলাম, অ্যালাইনমেন্ট পাইছিলাম লাস্ট ক্লাসে কয়টা, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, আর এটা কি ছিল, জাস্টিফাই, তাই না? আর এটা ছিল সেন্টার, 4টা পাইছিলাম। এখানে মধ্যে দেখেন কয়টা হয়ে চলে আসছে, আরও 3টা অ্যাড হয়ে গেছে, তাই না? সো এই 3টার মধ্যে একটা হচ্ছে কি উপরে, একটা মাঝখানে, একটা কি নিচে, ঠিক আছে। সো এটা চলে আসছে কোথায়, নিচে। এই যে আমি যদি এইখানে দিয়ে দিই তাহলে মাঝখানে চলে আসলো। সো এখন আপনি চাইলে এইটার সাইজটা বাড়ান, তাইলে আর কোনো প্রবলেম হচ্ছে না। এখানে আমি একটু সাইজটা বাড়িয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম কালার। তারপরে ধরেন আপনি এই সেলের মধ্যে রাখবেন লগো, এইটাকে মার্চ সেন্টার দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম আমি লগো, এবং লগোটা রেখে দিব আমরা ফরম্যাট প্রিন্টার দিয়ে এইটার মতো, তাহলে এটা সেম হয়ে গেল, বুঝতে পারছেন? আচ্ছা, এখন লগো এবং ইনভয়েসটা দুইটাই মাঝখানে আছে। আমরা হয়তোবা লেখার সময় এদিক দিয়ে একটু সাইড দিয়ে লিখতে পারি, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। এই জন্য আমরা একটা কাজ করি, এই ইনভয়েসটাকে আমরা রেখে দিই লেফট অ্যালাইন। রাখার পর এত বেশি এস টু এস না রেখে এটাকে সিলেক্ট করেন, তারপর আমরা জানি এই ইন্ডেনটা ইউজ করছি না, আমরা একটু ভিতরে নিয়ে রাখলাম ইনভয়েস লেখাটা। তারপরে যদি মনে করেন এই সেলের কালারটা একটু চেঞ্জ করবেন, সবগুলা সিলেক্ট করেন, তারপরে এইখানে ক্লিক করেন, তারপর এখান থেকে একটা সেলের কালার দিয়ে দেন, যেমন এইটা দেওয়া যায়। এখন লেখার কালারটা কি দিলে ভালো হয়, হোয়াইট দিতে পারেন, আমরা এখান থেকে হোয়াইট দিলাম, তারপর এটাকেও কালার দিয়ে দিলাম হোয়াইট। এবং এখানের মধ্যে যেহেতু আমরা লেফটে রাখছি, এটা কোন দিকে রাখলে ভালো হয়, রাইট সাইডে। সো আমি প্রথমে অ্যালাইনটা রাইট করে দিই, দেন আমি এখান থেকে এটাকে একটা ইন্ডিয়ান ভিতরে নিয়ে আসলাম, এইটা গেল। তারপরে দেখেন কতটুকু আছে এখানে। আমরা প্রথমত আমাদের লাগবে এখানের মধ্যে ডেসক্রিপশন প্লাস আমাদের যে এই লিস্টটা আছে, প্রাইসিং লিস্টটা, এটার জন্য ধরেন আমাদের 8-10টা ঘর বা 10-12টা ঘর রাখতে পারে, এইটা এতটুকু রাখতে পারি। তারপরে যদি এখানের মধ্যে আমরা আরও কিছু ইনফরমেশন নিয়ে আসি টোটাল, এইভাবে জুম আউট করে আপনাকে একটা ম্যাপ করে নিতে হবে আপনি কি কি করতে যাচ্ছেন, ঠিক আছে? ম্যাপ না করলে পরে দেখবেন এগুলো এডিট করতে সমস্যা হবে। সো একটা সিরিয়াল নাম্বারের জন্য আমরা একটা ঘর রাখতে পারি। সো সিরিয়াল নাম্বারের ঘর যদি রাখতে যাই এখন, তাহলে এখানে আমাদের সিরিয়াল নাম্বারের জন্য 1, 2, 3 বসবে। এগুলোর জন্য এত বড় সেলের প্রয়োজন আছে না, তাহলে এটা কাজ করতে পারি, আমি এই সেলটাকে একটু ছোটো, এই এন্টায়ার কলামটাকে আমি একটু ছোটো করে দিব। তাহলে কীভাবে কলাম ছোটো করব, আমরা কলামে এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে এইখান থেকে আমি এই যে দুইটা কলামের মাঝখানে যখন এটা নিছি কার্সরটা, তাইলে কি দেখা দিচ্ছে ডাবল হেডেড এরো। এখন যদি আমি ক্লিক করে এটাকে একটু এভাবে ছোটো করে দিই, ছোটো হয়ে গেল, বুঝতে পারছেন? দেন এইটা একটু প্রবলেম হয়েছে, এখন এইগুলোকে একটু ঠিক করে দেন, এগুলো সবগুলো সিলেক্ট করেন, একবার মার্জ দেন, আবার মার্জ দিয়ে দেন। প্রথমে মার্জ দিছি যখন, তখন কিন্তু আনমার্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার মার্জ দিছি, আবার ঠিক হয়ে গেছে। তারপরে এটাকে আমি আবার অ্যালাইনটা ঠিক করে দিই এবং একটা ইন্ডেন্ট ভিতরে নিয়ে আসি। এখন এখানে আমাদের সিরিয়াল নাম্বার বসবে। সো সিরিয়াল নাম্বারের জন্য আমরা উপরে দেখছিলাম কি আছে, ইনভয়েস 2 নামে একটা অপশন ছিল, তাই না? তাহলে ইনভয়েস 2 এর জন্য আমরা এইখানে লিখতে পারি ইনভয়েস 2।
সো এখানের মধ্যে আমরা একটা কাজ করি, এগুলাকে আমি মার্জ করে দিতে পারি, অথবা এই তিনটাকে আমি মার্জ করে দিলাম এবং এখানে লিখে দিলাম ইনভয়েস টু, কাকে পাঠাচ্ছি তার একটা ইনফরমেশন দিব এখানে। তারপরে এটাকে আমরা ইন্ডেন্টটা একটু এদিক দিয়ে রেখে দিই এবং এগুলাকে আমরা একটা কাজ করতে পারি, যাকে পাঠাচ্ছেন তার ইনফরমেশনটা এখানে এইভাবে একটা একটা সেলেও লিখতে পারেন, অথবা আমরা ইনসার্ট থেকে এখানে শেপে গিয়ে ট্যাক্স বক্স ইউজ করছি না, চাইলে ট্যাক্স বক্সেও আপনি ইচ্ছা মতো লিখতে পারেন কাকে পাঠাচ্ছেন, বুঝতে পারছেন? সো এটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে লিখবেন। তো আমরা এখানের মধ্যে নর্মালি লিখি, আমরা এখান থেকে এই ইনভয়েস টুটা এখানে রাখবো, যেহেতু এটাকে একটু বড় করে দিই নামের বক্সটা, এটাকে মার্জিন সেন্টার রাখতে পারি, অথবা এই যে এন্টায়ার রটা আছে এই এন্টায়ার রটা বড় করবেন। তাহলে এন্টায়ার রটা বড় করার জন্য আমরা কলাম বড় করার জন্য কোথায় সিলেক্ট করছিলাম, উপরের কলামের যে নাম্বার সেকশনটা আছে এইটাতে। সো এখানে র বড় করার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে আমরা যা শুধু এটাকে একটু বড় করে দিব, যেহেতু এখানে নামটা বসাবো। তারপরে এই তিনটাকে আমি মার্জ করে দিই, মার্জিন সেন্টারই থাকা আপাতত। তারপরে আমি একটা নাম দিয়ে দিলাম, এবং এটাকে একটু বোল্ড করে দেন, নাম যেহেতু একটু বড় করে দেন। তারপরে এটাকে এখন সেন্টারে রাখেন এবং ইন্ডেন্টটা মিলাই দেন, বুঝা গেছে? তারপরে থাকতে পারে কি ডেট, কত ডেট থাকতে পারে, তারপরে আরও থাকতে পারে ধরেন ইনভয়েস নাম্বার। আমরা এই দিক দিয়ে ইনভয়েস নাম্বার না দিয়ে এই দিক দিয়ে ইনভয়েস নাম্বারটা দিয়ে দিব। সো আমরা এখানে মধ্যে একটা ইনভয়েস নাম্বারের জন্য একটা ঘর রেখে দিলাম, আমি এটাকে মার্জ করে দিলাম, মার্জ করে এইখানে হতে পারে ইনভয়েস নাম্বার। সো যা শুধু নাম্বারটা দিয়ে দিই, অথবা ইনভয়েস এটাকে আনমার্জ করে দিই, আনমার্জ করে আরেকটা কাজ করা যায়, এইখানে দিয়ে দিলাম আমি নাম্বার, এবং এইটাকে আমরা একটু এই সেলটাকে একটু ছোটো করে দিলাম, ইন্ডেন্ট থেকে এটাকে এই ইন্ডেন্ট রাখি, তাহলে এই দিক দিয়ে ঠিকঠাক হয়ে গেল। এবং এই নাম্বারটা আমরা এখানে রেখে দিব, মার্জিন সেন্টার দিয়ে দিলাম। এখন এখানে বসবে কি নাম্বার, নাম্বার এরকম থাকতে পারে 0 1 এইভাবে থাকতে পারে না, এইভাবে। আমি আগে কি দিছি 0 দিছি, তাই না? এখন এন্টার দিলাম, কি হইল, 0টা চলে গেছে। তাহলে এইটা একটা প্রবলেম না? সো এই ধরনের প্রবলেম হইলে কি করতে হবে, আমাদেরকে এটাকে সবগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এই সেলটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে দেয়া আছে কি জেনারেল। আমরা এটাকে জেনারেল না রেখে এখানে তাকে বলে দিব এটা একটা টেক্সট, এটা কি টেক্সট। তারপরে যদি আমি এখানের মধ্যে 0 দিয়ে আমি দিই, তাইলে এন্টার দিলাম, এখন 0টা আছে না, আছে, এইভাবে রেখে দিবেন, তাইলে ঝামেলা হবে না। এটাকে একটা ইন্ডেন্ট দিয়ে রেখে দিই এইভাবে। তারপরে থাকতে পারে কি ডেট। সো আমরা এখানের মধ্যে লিখে দিলাম ডেট, অথবা ডেটের জন্য আমরা পুরোটাকেই আমরা ডেটের আকারে বানায় ফেলি, ডেট না লিখে, চাইলে ডেট দিয়ে আলাদা সেল করে রাখতে পারেন। এখন এখানে বসবে ডেট। সো এখানের মধ্যে আমরা জেনারেল থেকে এই এখানে ডেট যেহেতু বসবে, ইনফরমেশন জেনারেল না রেখে এখানে তাকে বলে দিব এখানে কি বসবে, ডেট বসবে। সো আমরা এখান থেকে শর্ট ডেট আছে, আরেকটা কি আছে লং ডেট। যদি লং ডেট দেন তাইলে কি হবে, লং ডেট দিলাম, দেওয়ার পর আজকের তারিখ হচ্ছে কি 12/18/2023 দিয়ে দিলাম। কোনো কিছু আসছে? তাইলে এরকম যদি হয় কোনো কিছু বসানোর পর, তাইলে বুঝতে হবে এখানে জায়গা নাই। যদি আমি এগুলাকে একটু ছোটো করে দিই তাইলেই বুঝতে পারবেন, চলে আসছে না, চলে আসছে। সো এখানের মধ্যে লং দেয়া আছে কি লং ডেট। আপনি যদি শর্ট ডেট দেন তাহলে কি হবে, এই যে শর্ট ডেটটা আসছে, বুঝা গেছে? সো আপনি যদি বলে দেন তাইলেই হবে, কিন্তু ডেটের সিকোয়েন্সটা ইচ্ছে মতো বসাইলে হবে না। এই যে এখানের মধ্যে একটা সিকোয়েন্সে ডেটটা দেওয়া আছে না, আগে দেওয়া আছে কি মাস, তারপরে তারিখ, তারপরে ইয়ার, এইভাবে দিতে হবে, তাইলেই বসবে। তাইলে আমরা লং ডেটে দিয়ে রাখলাম, এটা ভালো মনে হয় দেখাইতেছে, এইটাই দিয়ে রাখি, এইটা গেল। তারপরে থাকতে পারে কি এইখানের মধ্যে আমরা দিয়ে দিব আসলে টোটাল কত টাকা আসছে, তাইলে সে যাতে সহজে বুঝতে পারে তার কত টাকা আসছে, সে যাতে পেমেন্টটা করে দিতে পারে। এইটার জন্য আমরা একটা ঘর এখানে দিয়ে দিতে পারি। সো আমরা এখানের মধ্যে দিয়ে দিলাম এইটাকে মার্জিন সেন্টার, তারপরে দিয়ে দিলাম এখানে আপাতত টোটাল, এখানে মার্জ করে দিলাম, অথবা
এই সবগুলোকে আমি মার্জ করে দিলাম এবং এইখানের মধ্যে আমরা অ্যামাউন্টটা নিয়ে আসবো, তার কত টাকা বিল আসছে এইটা, যাতে সে সহজে বিলটা পড়তে পারে, এটা নিয়ে আসলাম। তারপরে এইখানের মধ্যে আমরা এই টোটালটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই লগোর সাথে, এই যে লগোর সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম ইন্ডেন্ট দিয়ে। তারপরে আর কি থাকতে পারে এখানের মধ্যে ঝামেলা? আচ্ছা, ঝামেলা নাই। এখন আপাতত লগো লিখে দেন। আর লগো বসাইতে হলে কি করতে হবে এখানে বলেন তো? আমরা ছবি নিয়ে আসছিলাম কিভাবে? শেপের মধ্যে যদি নিয়ে আসেন তাহলে তো শেপের মধ্যে আনলে, আর যদি শেপ ছাড়াও কি ছবি নিয়ে আসা যায় না? কিভাবে? ইনসার্ট থেকে। ইনসার্টটা কোথায় আছে? এই যে ইনসার্ট, এইখান থেকে আপনি পিকচারে দেন। ধরেন আপনাকে লগো তো দিবে, এইরকমই তো থাকবে, একটা ছবির মতো থাকবে, তাই না? তো যে কোনো একটা লগো, যেমন ধরেন আপনি এই এখান থেকে পিএনজি কি আছে, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে আমি বুঝাই, আপনার লগো আরেকজন ক্লায়েন্টকে দিয়ে তো লাভ নেই, ঠিক আছে? যেমন ধরেন আমি আপনাকে অর্ডার দিছি, আমার একটা শপ আছে এটার জন্য ইনভয়েস বানানোর জন্য, এখন কি আপনি ওইটাতে আপনার লগো দিবেন না আমার লগো দিবেন? তাইলে এইটাই তো সিম্পল, আমি দিয়ে দিব আপনাকে লগো, আপনি এটা বসাবেন। আচ্ছা, এখানের মধ্যে আমাদের এখানে উপরের অংশ মোটামুটি এইগুলা সিম্পল জিনিস, এগুলা করতে পারবেন। আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে ডেসক্রিপশনগুলো বসানো। সো আমি আগে দেখি আমাদের কতটা গড় লাগতে পারে। প্রথমত আমাদের যেটা লাগবে এটা হচ্ছে ডেসক্রিপশনের জন্য, এখানের মধ্যে লেখার জন্য একটার মধ্যে লেখা আছে সিরিয়াল নাম্বার, একটার মধ্যে লেখা আছে ডেসক্রিপশন, একটার মধ্যে আছে প্রাইস, আরেকটার মধ্যে ইউনিট, আরেকটা হচ্ছে গিয়ে টোটাল প্রাইস, তাই না? সো এইগুলার জন্য আমাদের এত বড় ঘরে লিখলে হবে? আর একটু বড় রাখতে হবে না? সো আমরা এখান থেকে আমরা ঘরগুলোকে এইখান থেকে যা শুধু রটাকে বড় করে দিব, একটা রকে আমি ধরলাম সিলেক্ট করে একটাকে একটু বড় করে রেখে দিলাম, ধরলাম এতটুকু আমাদের না। তারপর ধরুন এখানে বসবে আমাদের সিরিয়াল নাম্বার, সিরিয়াল এসএল দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আমি সেন্টারে নিয়ে আসতে পারি, এইটা গেল। তারপরে হতে পারে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের জন্য আমি নিলাম এই এতগুলা ঘর। তারপরে যদি নেই আমি এখান থেকে, আর এটা ছিল কি কোয়ান্টিটির জন্য, এইটা এনাফ, তারপরে এটা এনাফ, এটা এনাফ। তাহলে আমরা দেখা যাচ্ছে এই কোয়ান্টিটি একটা, তারপরে কি ছিল টোটাল প্রাইস, প্রাইস, তাহলে হয়ে যাবে। এই চারটা দিয়ে আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশন, তাহলে এটা দিয়ে দিলাম মার্জিন সেন্টার, এবং এইটা হবে কোয়ান্টিটি, এটা ডেসক্রিপশন লিখে দেই, ডেসক্রিপশন, তারপরে কোয়ান্টিটি, তারপরে এই দুইটাকে বানাই ফেললাম একটা, এই দুইটাকে একটা, তারপরে এখানে দিয়ে দিলাম ইউনিট প্রাইস, তাই না? ইউনিট প্রাইস দিতে পারি, অথবা কি দেওয়া যায় ইউনিট প্রাইস ছাড়া, কি কি আইডিয়া আসে বলেন তো? জাস্ট প্রাইসও দিতে পারেন, ঠিক আছে? তারপরে এখানে হয়ে যাবে কি টোটাল প্রাইস, এইটা দেওয়া যায়। কিন্তু এখানে লেখাগুলো কি হয়ে গেছে, একটু নিচে চলে আসছে না? তো সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে এখানে নিয়ে আসেন, তারপর সবগুলোকে আপনি সেন্টার নিয়ে আসতে চান সেন্টার নিয়ে আসতে পারেন। এখানে এগুলা এইটা সেন্টারে না, এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে, এটা সেন্টারে আছে, এইটাও সেন্টারে আছে, এইটাও সেন্টারে আছে। এবং লেখার কালার বা এই স্টাইলটা চেঞ্জ করতে চান, এগুলোকে বোল্ড করে দেন, কালার হোয়াইট করে দেন, আর ব্যাকগ্রাউন্ড যেহেতু আমরা ব্লু ইউজ করছি ব্লু ইউজ করে ফেললাম, বুঝা গেছে? এইভাবেও রাখা যায়। তারপরে যদি দেখি এখন আমাদের এইটা হবে একটা ঘর, এই তিনটা মিলে আরেকটা ঘর, এবং এইখানের মধ্যে হতে পারে এই যে সেলগুলোর সাইজ আর একটু বড় করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমত চলে আসবো এই যে এইখানের মধ্যে এই যে রর যে সাইজটা, রর সাইজটা একটু বড় করতে হবে, আদারওয়াইজ এখানের মধ্যে আমি ডেসক্রিপশনগুলো লিখলে হয়তো বা পড়া নাও যেতে পারে। যদি দেখি এখানে মধ্যে নর্মাল ভিউতে দেখেন অনেক ছোটো না, এগুলো অনেক ছোটো নর্মাল ভিউতে গেলে, অথবা আপনি যদি ফাইল থেকে প্রিন্টে যান তাইলেই বুঝতে পারবেন এখানের মধ্যে। আচ্ছা, এখানে সেল তো দেখা যাবে না, সেল সহ দেখাইতে হবে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, আগে দেখি কতটুকু পর্যন্ত রাখবো। আমরা রাখবো 13 থেকে, ধরেন আমরা এখান থেকে 10টা রো নিলাম, ঠিক আছে? কয়টা রো নিছি? 10টা। কীভাবে বুঝলাম? এই যে রো আমি সিলেক্ট করতেছি এইখান থেকে না, আমি সিলেক্ট করছি কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। সো আপনারা এইখান থেকে সিলেক্ট করবেন রোগুলা, এবং যখন সিলেক্ট করতেছি দেখেন তো এখানে সাইডে লেখা আসতেছে না কয়টা রো? 9টা রো, 10টা রো নিলাম। নেওয়ার পর সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় আমি চাইছি সবগুলা রোর সাইজটা কি করব? বড় করব। সো সবগুলা এখান থেকে সিলেক্ট করবেন, এখান থেকে সিলেক্ট করবেন না। তারপরে আপনি যে কোনো রোর মাঝখানে যেগুলো সিলেক্ট করছেন ওইগুলো ঠিক মাঝখানে যাবেন, তাহলে ডাবল হেডেড এরো আসছে না? এখন আপনি এখানের মধ্যে যা শুধু ক্লিক করে যতটুকু বড় করার করে নেন, তাহলে কি হইলো? প্রত্যেকটা অংশ বড় হয়ে গেছে না? প্রত্যেকটা বড় হয়ে গেছে।
সো এখন আমাদের কাজ হচ্ছে কি এইখানের মধ্যে এই সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে 1 2 3 4 এইভাবে বসবে। সো আমরা এখানের মধ্যে লিখলাম 1, এখানে লিখলাম 2। তাহলে এইভাবে যদি 1000 থাকে 1000 বার লেখা লাগবে না? লাগবে 1000 বার? তাহলে তো এখানে আসার কোনো মানেই নাই। এই দুইটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? দুইটাকে সিলেক্ট করার পর এই কর্নারে আসার পর এখন একটা প্লাস সাইন আসছে না? তারপরে এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাইলে 10 পর্যন্ত চলে আসলো। বুঝতে পারছেন? এইটা গেল। এখন যা শুধু 1 2 না, আমি লিখলাম এখানে স্যাটারডে, সানডে, তারপরে আবার পুরো সপ্তাহের নাম দেওয়া লাগবে। এখন আপনি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে বাকিগুলোও চলে আসবে। বুঝতে পারছেন? এভাবে জানুয়ারি ফেব্রুয়ারি যদি লিখেন তাও আসবে, যেগুলোর সিকোয়েন্স আছে ওইগুলো আসবেই। তারপরে এখন এই লেখাগুলো কি একটু মাঝখানে আসলে ভালো হইতো না? তাহলে সবগুলোকে সিলেক্ট করেন এবং এখান থেকে সেন্টার দিয়ে দিলাম। বুঝা গেছে? তারপরে কি এই যে ইয়েগুলো আছে, সেলগুলো আছে, এইগুলো কি হবে? একটা সেল হবে না? একটা সেল হবে। সো আমার কি করতে হবে? এভাবে একটা একটা করে মার্জ করতে হবে। তাহলে সবগুলো একটা একটা করে করা লাগবে না? সবগুলো সিলেক্ট করে একসাথে মার্জ করব। না স্যার, সবটা তো একেবারে মার্জ হয়ে যাবে। এই যে একটা মার্জ করছি না, এখন আমি আপনারা বলতেছেন এইভাবে সিলেক্ট করে মার্জ করে দিব, তাই না? তাহলে সব তো একটা শেপ হয়ে গেলে একটা মার্জ হয়ে যাবে। সো আমরা কি করতে পারি? এটাকে সিলেক্ট করলাম, দেন এইটার মতো বাকিগুলো হবে, তাই না? সো আমি এখানে গেলাম, তারপরে এখন হয়ে গেছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখন যদি এইটা যদি আমি এখান থেকে আরেকটু নিচে নিতাম তাহলে কিন্তু এখানে ঝামেলা হয়েছে কি, এইটার মতো কিন্তু সাইজ এইগুলা না। বুঝতে পারছেন? সো এইটাও মার্চ করবে ঠিকই, কিন্তু সাইজ সমান করবে না। এই জন্য যতটুকু নিচে আমরা 10 পর্যন্ত নিচে, সিরিয়াল নাম্বার দেখাই তো বুঝাইতেছে, তাই না? সো আমরা এই কাজটাও এখানে 10 পর্যন্তই নিব। এই যে হয়ে গেল। তারপরে কোয়ান্টিটি বসবে। কোয়ান্টিটিতে কি বসবে? 1 2 3 কয়টা নিচে এইটাই তো বসবে। সো আমি এখানে একটা অ্যামাউন্ট দিলাম 5, কিন্তু এটা চলে আসছে কি সাইডে। সো আমরা এটাকে লিখে ঠিকঠাক করে দিলাম, এটা কোন জায়গায় রাখলে ভালো হয় এটা দেখে নেন। তারপর এখানে লিখলেন, আপনি ধরেন আপনি ল্যাপটপ কিনছেন। সো ল্যাপটপ লিখলাম, লেখার পর দেখেন এটা কোন সাইডে বসাইতেছে, এই সাইডে। এখানে ভালো দেখাবে এটা? কোন সাইডে দিয়ে দিলে ভালো হয়? আমরা বাম সাইডে দিয়ে রেখে দিই এবং একেবারে অ্যাডজাস্ট না করে একটা ইন্ডেন্ট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে লেখাটা শুরু হইলো। কিন্তু এখানে যদি আবার লিখি তাহলে আবার এটা লেখা আসবে কোথা থেকে? নিচে থেকে। তাইলে আমরা একটা কাজ করব, এইভাবে লেখার কাজ শেষ হওয়ার পর এখন কি করলাম, এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম। এখন আবার কি করলাম, এটাকে আবার এইভাবে নিয়ে গেলাম। তাহলে সেম ফরম্যাটটা এখানেও কি হয়ে গেল? কপি হয়ে গেল। এখন যদি আপনি এখানে ল্যাপটপ লিখেন তাহলে দেখেন এখানের মধ্যে এটা একটা সাইডে লেখা আসতেছে, ঠিক আছে? সো সেলের আগে সবগুলা ঠিকঠাক করে দিবেন, তারপর এইভাবে একটা ড্র্যাগ করে দিবেন, তাহলে সবগুলা ঠিকঠাক হয়ে যাবে। ঠিক সেম এখানে যদি আমি 4 লিখি, সাইডে চলে আসতেছে। এই জন্য কি করব, এখানে যেহেতু আমাদের ঠিকঠাক করে ফেলছি, এটাকে আপাতত বাদ দিয়ে দেন এবং এটার মতো সবগুলা সেন্টারে আসবে। সো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সবগুলা চলে আসলো। তারপরে এই দুইটা কি হবে? মার্জ হবে। মার্জিন সেন্টার আপাতত দিলাম। তারপর দেওয়ার পর এখানে প্রাইসটা আসবে। ধরেন আপনার প্রাইস আসছে 500। সো এই 500টা কি কারেন্সিতে আসবে না? হয়তো যেমন বাংলাদেশি টাকাতে থাকবে, এখানে লেখা থাকবে টাকা। সো আমরা এখানের মধ্যে বলে দিতে হবে এটা হবে কারেন্সি। কি বলে দিতে হবে? কারেন্সি বলে দিতে হবে। সো আমরা এখান থেকে জেনারেলে যাব, এটা এই সেলটা সিলেক্ট করব। জেনারেলে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন কারেন্সি কোথায় গেল? এই যে কারেন্সিতে সিলেক্ট করেন, তাহলে এটা এখন কারেন্সিতে আছে। আপনি চাইতেছেন টাকা দিবেন, এখানে সিলেক্ট করেন, নাম্বার, মোর নাম্বার ফরম্যাটসে যান, দেন এখানে দেখেন একটা অপশন আছে কারেন্সি। দেন এইখান থেকে আপনি এই যে সিম্বলে যান, যাওয়ার পর এখানে খুঁজলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। বুঝা গেছে? এখানে অনেক কারেন্সি আছে, অসংখ্য কারেন্সি। এখান থেকে আপনারা খুঁজে নেবেন, যখন যেটা প্রয়োজন এইটাই ইউজ করতে পারবেন। এই যে বিডিটি, এটা বাংলাদেশের না? আরেকটা আছে যে টাকাও, আরেকটা আছে টি, টি না ট দেওয়া। আচ্ছা, এখন এখানে বিডিটি দিচ্ছি, এখন বাকিগুলো তো সেমই হবে, তাই না? তাহলে আমরা মার্জ করার সময় সেম কাজটা করে নিব। সো একটা কাজ করে, এখানে কারেন্সি আছে যেহেতু, এটা কোনো সময় এবার ডিলিট দিবেন না। অনেক সময় ডিলিট দিলে এটা জেনারেলে চলে যেতে পারে। আমরা ডাবল ক্লিক করে এটা কি করতে পারি, ব্যাকস্পেস দিয়ে দিলাম এবং বাকিগুলোর মতো সবগুলো হবে, এইটার মতো বাকিগুলো হবে, দিয়ে দিলাম। এখন এগুলো হয়ে গেল কি, মার্জও হয়ে গেল, কারেন্সিও হয়ে গেল। বুঝতে পারছেন? ঠিক আমরা টোটাল প্রাইসটাও কি করতে পারি, মার্জিন সেন্টার,
এবং সবগুলাকে আগে আগে একটা অ্যামাউন্ট বসাই আমি এখানে, বসানোর পর দেখি এটা কোন জায়গায় আছে, এই জায়গায়। সো এটাকে যদি চাই আমরা টোটাল প্রাইস যেহেতু হতে পারে মাঝখানে লিখলে অনেক সময় ভালো দেখাবে না, আমরা এটাকে সাইডে রাখতে পারি, পরে এগুলো চেঞ্জ করা যাবে। আপাতত এইভাবে রাখি, এবং একটা ইন্ডিয়ান রেখে দিলাম, এবং এটা হবে কি কারেন্সিতে না টোটাল প্রাইসটা। সো আমরা কারেন্সি দিয়ে দিলাম, অথবা কারেন্সি না দিলেও হবে, কারণ আমাদের এখানে প্রাইসটা কারেন্সিতে মাল্টিপ্লাই হলে এখানে আলটিমেটলি কারেন্সিই বসাবে, বুঝতে পারছেন? সো আমরা এটা আপাতত এইভাবে রাখি, পরে আমরা ঠিক করে দিলাম। যদি কারেন্সি না বসাই তাহলে আমরা দিয়ে দিলাম, তারপরে আমি এইটার মতো বাকিগুলো দিব। এখন যদি এইভাবে ক্লিক করি তাহলে কি হতে পারে বলেন তো? সবগুলোর মধ্যে 544ও চলে আসবে, আবার নতুন করে এগুলো সবগুলো ডিলিট করতে হবে। সো আমরা এখানে মধ্যে 540টা বাদ দিয়ে দিলাম, এবং এটাই ক্লিক করে কর্নার থেকে এইভাবে টান দিলাম, সবগুলা সেম হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা, এইটা গেল। এখন আরও অনেক জায়গা আছে এখানে, এখানের মধ্যে আমাদের টোটাল প্রাইস বসবে, তারপরে কাস্টমারের বিভিন্ন মেসেজ থাকতে পারে কাস্টমারের উদ্দেশ্যে, ঠিক আছে? এই জন্য এইগুলো থাকতে পারে। আবার এরকম হতে পারে যেখানে 10টা নিছি, 15টা তো নেওয়া যাবে না? 15টা নিলে এদিক দিয়ে গ্যাপটা আর একটু কমে যাবে। সো আমি এখানে এগুলো তো বুঝতে পারতেছেন এটা কীভাবে করতে হবে। তো এখানে হতে পারে যে আপনার এখানে আমি ধরলাম এখানে মধ্যে ল্যাপটপ নিছেন, এখানে নিছেন আপনি মাউস, কিবোর্ড যাই নিলেন, এখানের মধ্যে কোয়ান্টিটি কয়টা নিছেন? 4টা। এখানে নিছেন ল্যাপটপ নিছেন একটাই। তারপরে এখানের মধ্যে প্রাইস ধরলাম, এখানের মধ্যে মাউসের প্রাইস হইল 300, আর ল্যাপটপের প্রাইস কত? 400। দিলাম 15,000, ঠিক আছে? দেওয়ার পর এখন আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইখানের মধ্যে যা আসবে তা যাতে, এখানে একটা ঝামেলা হয়েছে, সবগুলোকে সিলেক্ট করেন এবং এইটা দিয়ে দেন, তাহলে মাঝখানে চলে আসলো। আচ্ছা, এখন আমি চাইতেছি এখানের মধ্যে যাতে মাল্টিপ্লাই হয়ে বসে যায়, ঠিক আছে? মাল্টিপ্লাই হয়ে বসানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের কিছু ফর্মুলা ইউজ করতে হবে। এখন ফর্মুলাটা কি হতে পারে, যে এখানের মধ্যে টোটাল প্রাইসটা কিভাবে বসবে? ইকুয়াল দিলাম, যে কোনো ফর্মুলা স্টার্ট করার জন্য কি দেওয়া লাগে? ইকুয়াল দেওয়া লাগে। দেওয়ার পর আমাদেরকে এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাইলে আমরা এখানে আমাদের সাম দেওয়ার প্রয়োজন নয়, আমরা মাল্টিপ্লাই করব। সাম মানে কি? যোগ করা, বুঝতে পারছেন? আর এখানের মধ্যে আমরা এইটাকে মাল্টিপ্লাই বা গুণ করতে হবে। সো আমরা কোয়ান্টিটির সাথে গুণ হবে কোনটা? প্রাইসটা। সো আপনি আবার কোয়ান্টিটি ক্লিক করলে হবে না, ক্লিক করতে হবে কোথায়? যেখানে কোয়ান্টিটিটা দেয়া আছে এইখানে দিলাম, তারপরে ইনটু দিলাম। ইনটু কোনটা আমাদের? এই যে স্টার বার একটা আছে, স্টারটা, তারপরে দিয়ে দিলাম কি? প্রাইস, তারপরে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে চলে আসলো না? চলে আসলো। তারপরে আমি এই সেম ফর্মুলাটা সব জায়গায় কি করব? ইউজ করব। সো আমরা কি করতে পারি? এখানে ক্লিক করে যা শুধু এই যে প্লাস সাইনটা আছে এখানে আমি যদি ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে সবগুলোর মধ্যে কি হয়ে গেল? ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখুন তো এখানে 15,000 হয়ে চলে আসছে, চলে আসছে না? চলে আসছে। সো এইটা একেবারে বেসিক একটা জিনিস, বুঝতে পারছেন? এই বেসিকে যদি কাজ করেন তাইলে হবে না, কারণ এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। কি প্রবলেম বলেন তো? হ্যাঁ, যেগুলোতে কোনো কিছু বসার কথা না ওইগুলোর মধ্যেও সে 0 বসায় দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি বিরাট একটা ঝামেলা। কিভাবে ঝামেলা? যেমন ধরেন যে একজন এই সেলার বা একজন শপ ওনার সে এইভাবে লিখে দিছে, কিন্তু হঠাৎ মনে হয়েছে যে সে এইখানের মধ্যে পেঁয়াজ দিছিল, মনে নাই, বুঝতে পারছেন? ল্যাপটপের সাথে পেঁয়াজ দেওয়ার কথা ছিল, মনে নাই, এখন প্রিন্ট করে ফেলছে, বুঝতে পারছেন? প্রিন্ট করার পর সে এখন আবার অ্যামাউন্টটা বসাই দিবে কলম দিয়ে, ঠিক আছে? এখন কলম দিয়ে বসাইতে গিয়ে এখানে আর বসানোর কোনো জায়গা আছে? ওভাররাইট হয়ে যাবে না? সো আমরা চেষ্টা করব যে এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে যাতে কোনো কিছু না থাকে। আমার কথাটা বুঝতে পারছেন কি বলছি আমি? যদি এখানে কোনো কিছু না থাকে এবং এখানে কোনো কিছু না থাকে, তাইলে এখানে যাতে কিছু না থাকে। তাহলে প্রথমে ইউজ করছি কি আমি? যদি। যদি ইংলিশ কি? ইফ। তাহলে ইফ দিয়ে আমাদের আজকে একটা ফর্মুলা ক্রিয়েট করতে হবে। এর কারণ হচ্ছে আমি এখানে কোনো কিছু রাখতে চাই না। ইফ দেয়ার ইজ নাথিং, বুঝতে পারছেন? এখন আমরা কি করতে পারি? আমরা একটা ফর্মুলাতে চলে যেতে পারি, সেটা হচ্ছে গিয়ে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। দেন আমরা আবার ফর্মুলা স্টার্ট করব কি দিয়ে? ইফ দিয়ে না, যে কোনো ফর্মুলা স্টার্ট হয় ইকুয়াল দিয়ে। কি দিয়ে? ইকুয়াল দিয়ে। সো ইকুয়াল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি বলছিলাম যে যদি এইখানে কোয়ান্টিটিতে কিচ্ছু না থাকে এবং প্রাইসে কিচ্ছু না থাকে, তাহলে কিচ্ছু না থাকে বলতে এখানে তাকে বলানো যাবে না। আমরা বলতে পারি যে 0 থেকে যদি বড় হয় অথবা 0 থেকে যদি ছোট হয়। কিচ্ছু না থাকা মানে কি? 0 থেকে বড়,
জিরো থেকে ছোট মানে নাই কিচ্ছু, ঠিক আছে, আর কিচ্ছু আছে মানে জিরো থেকে বড়। এই জিনিসটা সে বুঝবে, কিন্তু কিচ্ছু নাই এটা সে বুঝবে না। সো আমরা বলতে পারি প্রথমত আমাদের কথা হচ্ছে কি ইফ, ইফে গেলাম, যাওয়ার পর এই ইফটা স্টার্ট করব বা যে কোনো ফর্মুলা হতে পারে ইফ, হতে পারে এন্ড, হতে পারে সাম, ঠিক আছে। এই ধরনের কোনো কিছু লেখার পর আপনি একটা ট্যাব প্রেস করবেন। কি প্রেস করবেন? ট্যাব প্রেস করলে কি হয়, আমাদের এই যে একটা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসছে না, ফার্স্ট ব্র্যাকেটটা আমাদেরকে নিজে থেকে দেওয়া লাগতেছে না, প্লাস ইফটা স্টার্ট হয়ে গেল, বুঝতে পারছেন? আমাদের লজিক্যাল টেস্ট স্টার্ট হয়ে গেল। সো ইফ এর মধ্যে দেখেন দেওয়ার পর বলতেছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কোনটা? লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের কয়টা এখানে? লজিক্যাল টেস্ট কয়টা বলতে পারবেন এখানে? লজিক্যাল টেস্ট হচ্ছে আমাদের দুইটা। যে যদি না না মাউস ল্যাপটপ লজিক্যাল টেস্ট না না, লজিক্যাল টেস্ট হচ্ছে দুইটা। কিভাবে বলছি? যে যদি কোয়ান্টিটিতে কিছু না থাকে এবং প্রাইসে কিছু না থাকে, তাহলে কয়টা হইলো এখানে? দুইটা, প্রাইস এবং কোয়ান্টিটি দুইটা। তাহলে প্রথম লজিক্যাল টেস্ট হচ্ছে গিয়ে কোয়ান্টিটি। আচ্ছা, এখন যদি আমি ইফ দিয়ে ডিজাইন শেষ করতে চাই, তাহলে একটা লজিক্যাল টেস্ট দিতে পারবো, ঠিক আছে। আর যদি সাথে আমি আরেকটা দুইটা লজিক্যাল টেস্ট দিতে চাই, তাহলে আমাকে সাথে আবার আরেকটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে গিয়ে এন্ড। সেটা কি? এন্ড। যেমন আমি এখানের মধ্যে যদি তাকে বলে দেই যে ইফ কোয়ান্টিটি গ্রেটার দেন জিরো, মানে কি কোয়ান্টিটি যদি জিরো থেকে বড় হয়, তারপরে দিলাম আমি একটা কমা, দেওয়ার পর সে বলতেছে এখানে নিচে দেখেন লেখা আছে কি ইফ ট্রু, মানে যদি বড় হয় তাহলে তাহলে সে কি করবে, তাকে বলে দিতে বলতেছে, তাহলে সে মাল্টিপ্লাই করবে। যদি জিরো থেকে বড় হয় তাহলে জি স্যার। এখন কোয়ান্টিটি কিভাবে -2 হবে? না, এখানে তো কোয়ান্টিটি -2 হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো আমরা এই নর্মাল সিকোয়েন্সেই থাকি, ঠিক আছে, মাইনাসে পড়ে যাবে, আগে এইটাতে থাকি। এখন আমি বলে দিলাম যে এই কোয়ান্টিটি গ্রেটার দেন জিরো, মানে এই সেলের যদি জিরো থেকে বড় কিছু হয় তাহলে তুমি মাল্টিপ্লাই করবা কাকে? এই দুইটাকে, তাই না? তাহলে আমরা বলে দিলাম এইটা মাল্টিপ্লাই এইটা, বুঝতে পারছেন? দেন আমরা এটাকে একটা কমা দিয়ে শেষ করলাম। তারপর বলতেছি যদি ফলস হয়, ফলস হলে তাইলে এখানে কি বসাবে, মানে যদি এটা জিরো থেকে বড় না হয় তাহলে কি করবে? এখানে কিচ্ছু বসাবে না। তাইলে কিচ্ছু বসাবে না বলতে আমরা তাকে বলতে পারি এখানে তুমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে দাও। ডাবল ইনভার্টেড কমা কয়বার দিলাম? এখানে দুইবার দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম একটা ব্র্যাকেট দিয়ে, বুঝতে পারছেন? ব্র্যাকেট দিয়ে অথবা এন্টার দিলেই হবে, আমরা এন্টার দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এখানের মধ্যে তো সে বসাইছে, কারণ কি এখানের মধ্যে আছে কিছু। এখন যদি আমি সবগুলোকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে দেখেন যেগুলোর মধ্যে নাই এগুলোর মধ্যে কিছু আসেও নাই। এখানের মধ্যে আমি যা শুধু ইফ ইউজ করছি, কোনো ধরনের অ্যান্ড ইউজ করছি আমি না। এখন হতে পারে যে প্রাইসের মধ্যে কোনো কিছু বসাইলো, যেমন ধরুন এখানে কোনো কিছু বসাইলো, তাইলে আবার এখানের মধ্যে কিছু বসাইলো, এখন চলে আসতেছে। কিন্তু এখানে কিছু বসাই যদি আমি এবার রাখি, তাইলে আবার এইটা চলে আসলো। তাহলে এরকম মিস্টেকও হওয়ার সম্ভাবনা আছে, তাই না? যে এইটা বসাইছে, প্রাইসটা বসানো হয় না, এই জন্য এখানে আবার জিরো পিরিয়ডই চলে আসছে। জি স্যার। আবার আমি আসতেছি, আমি আবার রিপিট করবো এটা। আমি এগুলো সবগুলা ডিলিট করে দিই, মাথা আবার ঠান্ডা করেন সব। আচ্ছা, এখানের মধ্যে আমি ইফের মধ্যে কয়টা লজিক ইউজ করছি? দুইটা না, একটা ইউজ করছি। এখন যা শুধু বলছি কোয়ান্টিটি যদি জিরো থেকে বড় হয় তাইলে মাল্টিপ্লাই করবা, আদারওয়াইজ মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। এখন বলবো কোয়ান্টিটি যদি জিরো থেকে বড় হয় এবং সাথে প্রাইসও যদি জিরো থেকে বড় হয় তাইলে মাল্টিপ্লাই করবা, আদারওয়াইজ মাল্টিপ্লাই করার কোনো প্রয়োজন নাই। সো আমরা আবার গেলাম এখান থেকে, যাওয়ার পর দিয়ে দিলাম ইকুয়াল, দেওয়ার পর প্রথমে শুরু করব কি দিয়ে? ইফ দিয়ে। ইফ দেওয়ার পর আমি বলছিলাম কি দিতে হবে? ট্যাব দিতে হবে। ট্যাব দিব কি কারণে? ফর্মুলা স্টার্ট করার কারণে। অথবা আমরা এখান থেকে এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও শুরু করতে পারি, কিন্তু ট্যাবটা আমাদের জন্য ইজি, ট্যাব দিয়ে দিলাম। দেওয়ার পর বলতেছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট এখন আমাদের একটা না, এখন কয়টা? দুইটা। সো আমি এখন দিব কি? অ্যান্ড। অ্যান্ড দেওয়ার পর আবার দিলাম আরেকটা ট্যাব। তারপর বলছি প্রত্যেকটা লজিক্যাল টেস্ট বা যে কোনো ধরনের ফর্মুলা দেওয়ার সময় আমাকে একটা ট্যাব দিলে ব্র্যাকেটটা দিয়ে স্টার্ট হয়ে যাবে। সো এখানে দেখেন এখানে আসছে কি লজিক্যাল 1, লজিক্যাল 2, এখন আপনি অসংখ্য লজিক্যাল টেস্ট দিতে পারবেন এখানে। সো আমাদের যেহেতু ডাবল লজিক্যাল টেস্ট, সো আমি প্রথমে বললাম এইটা দিয়ে শুরু করলাম। এইটা যদি জিরো থেকে বড় হয়, বুঝতে পারছেন? মানে এখানে যদি জিরো থেকে বড় কিছু বসে,
তারপরে লজিক্যাল টেস্ট আরেকটা দিব। সো এটাকে আমি কমা দিলাম, দেওয়ার পর এখানে চলে আসছে কি লজিক্যাল টু। একটু নিচে খেয়াল করবেন, এখানে আসে লজিক্যাল টু। লজিক্যাল টু কোনটা? এইটা না? এইটা। তাহলে এইটাকে ক্লিক করেন, তারপরে এটার দেন 0 দেন, তাইলে এইটাও গেল। এখন আমরা এখানে একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর আচ্ছা কমা দিলে কি হবে? আবার বলতেছে লজিক্যাল 3, কিন্তু আমাদের তো লজিক্যাল টেস্ট আবার তো শেষ না। তাইলে আমরা এখানের মধ্যে ব্র্যাকেট দিয়ে একটা কমা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? ব্র্যাকেট দিয়ে কমা দেওয়ার পর এখন বলতেছে যদি সত্যি হয়, ইফ ট্রু বলতেছে, মানে যদি 0 থেকে বড় হয় এই দুইটাই, তাইলে সে কি করবে? মাল্টিপ্লাই করবে না করবে না? করবে। তাহলে কোন দুইটাকে মাল্টিপ্লাই করবে? এই কোয়ান্টিটি আর প্রাইস। তাইলে প্রথমে কোয়ান্টিটিতে ক্লিক করেন, তারপরে মাল্টিপ্লাই দেন, তারপরে প্রাইসে ক্লিক করলেন, তারপরে এইটাও আমাদের শেষ, তাই না? তো শেষ মানে আমাদের একটা কমা দিতে হবে। দেওয়ার পর এখন বলতেছে যদি সত্যি না হয় বা 0 থেকে বড় যদি না হয়, তাইলে কি করবে? তাইলে আমাদেরকে আমরা বলে দিব যে এখানে কোনো কিছু রাখার প্রয়োজন নাই। সো আমরা কি করতে পারি? তখন দিয়ে দিতে পারি কি ডাবল ইনভার্টেড কমা। এখন ডাবল ইনভার্টেড কমার মানে কি? কিচ্ছু নাই না। ডাবল ইনভার্টেড কমার মাঝখানে হচ্ছে গিয়ে যে এই যে মাঝখানে দেখেন তো, এখানে মধ্যে কিচ্ছু নাই, এর মানে এখানে কিচ্ছু বসবে না। এখানে আপনি যা বসাবেন তাই রেজাল্ট আকারে বসে যাবে। যেমন ডাবল ইনভার্টেড কমার মাঝখানে আমি দিয়ে দিলাম 2285, এন্টার দিয়ে দিলাম, ইয়েস দিয়ে দিই, এখানে চলে আসছে কি 2285। এখন যদি আমি সবগুলোতে দিই, তাহলে সবগুলোতে কি আসবে? 2285 আসবে। আবার এখানে দিলাম আমি 5, এখানে দিলাম আমি 25, তারপরে যদি এখানে ক্লিক করি তাহলে আবার মাল্টিপ্লাই করতেছে। তাহলে ডাবল ইনভার্টেড কমার মাঝখানে যা রাখবেন তাই আসবে রেজাল্ট, কিন্তু ডাবল ইনভার্টেড কমার মাঝখানে আমরা কিচ্ছু রাখি না, এই জন্য সেও কিছু বসায় নাই। বুঝতে পারছেন? সো আমরা এখানের মধ্যে এই ফর্মুলাটা তো এখানে 2285 রাখবো না। সো এটা আমরা চেঞ্জ করবো। সেটা চেঞ্জ করবেন কিভাবে? এখানে কি ফর্মুলাটা দেখাইতেছে না? সো এই ফর্মুলাটা দেখাইতেছে আমাদের ফর্মুলা বারে, দেখছেন তো? সো আপনি এখানে এটাকে ক্লিক করেন, দেন ফর্মুলা বার থেকে এটাকে আমি এডিট করে এটাকে আমি ব্ল্যাঙ্ক রেখে দিই, দেন এন্টার দিয়ে দিই। বুঝতে পারছেন? দেন আমি এই সেম ফর্মুলাটা সবগুলোতে অ্যাপ্লাই করব। এখন যদি আমি এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে বাকি 2285ও গায়েব। বুঝা গেছে? এখন আপনি এখান থেকে অ্যামাউন্টগুলো বসান। না বুঝলে আরও ভিডিও দেখলে বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা হবে না। এখন আপাতত এই দিক দিয়ে যাওয়ার প্রয়োজন নাই, আপাতত এই কাজটা শেষ করে, ঠিক আছে? না, এক এক ইনভয়েসে এক এক রকম। আমি বলি স্যার একটু সাইলেন্ট সবাই। আমাদের এক্সেলের কাজ এটা হচ্ছে কি একেবারে বেসিক লেভেলের কাজ, এর চেয়ে বেসিক লেভেলের কাজ আর কোনো কিছু হতে পারে না। বুঝতে পারছেন? কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে এমন হতে পারে যে আমরা ইলাস্ট্রেটরে যাব, অনেক ধরনের ডিজাইন শিখবো। এখন ডিজাইন শেখার উদ্দেশ্য প্রথমত থাকবে আমাদের টুলসগুলো শেখা, ঠিক আছে? তারপরে আমরা ডিজাইন শিখবো। আমি শেষ করি, তারপরে সবার কোয়েশ্চেন নিব আমি। এখন এমনও হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে নক দিছে, এমন একটা কাজ দিছে যে কাজ আপনি টাইমসে শিখেন নাই, অথচ আপনি যদি একটু রিসার্চ করতেন তাইলে এটা আপনার পক্ষে সম্ভব ছিল, ঠিক আছে? এই জন্য আমাদের নেগেটিভ মেন্টালিটি রাখলে হবে না যে আমি এটা শিখি নাই তাই আমি এটা পারবো না। বুঝতে পারছেন? যেহেতু বেসিকটা আপনাদেরকে শেখানো হয়েছে, এখন অ্যাডভান্স শেখা সহজ না? এখন অ্যাডভান্স শেখা সহজ, কিন্তু আপনি যদি বেসিকটা না জানতেন তাহলে অ্যাডভান্স শেখা সহজ হইতো না। সো আমরা এখন যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করে যান, এবং ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন আমরা যেভাবে দেখছি এইভাবে কাজ করে যান। যদি হাই লেভেলের কোনো কাজের অর্ডার আসে তাহলে ওইগুলা নিয়ে একটু রিসার্চ করলে আপনারা এইগুলার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আমাদের বেসিকটা স্ট্রং থাকা প্রয়োজন। বুঝে গেছে? যেমন আপনি চাই হঠাৎ করে ইউআই ডিজাইনার বা ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার হতে পারবেন না। ইউআই ইউএক্স এর নাম তো সবাই শুনছেন না? ইউআই ইউএক্স এর ডিজাইনার হতে হলে আপনাকে আগে গ্রাফিক ডিজাইনার হতে হবে, আদারওয়াইজ আপনি ইউআই ইউএক্স ডিজাইন করতে পারবেন না। সো আপনি যদি মনে করেন যে এখানের মধ্যে অনেক জিনিস চাইতেছেন, যে এখানের মধ্যে আমরা ফর্মুলা ইউজ করছি কয়টা, ইফ আর এন্ড, আর এটা কি ইউজ করছি? আর কিছু না। এখানে যাই আমি ফর্মুলাতে, যাওয়ার পর এই যে এখানে যা দেখতেছেন এগুলা কি সব ফর্মুলা। এই যে এখানে আছে ম্যাথ নিয়ে, এই যে প্রত্যেকটা কি ফর্মুলা, এইগুলো সবগুলা কি ফর্মুলা। এখানে মধ্যে এই যে মোর ফাংশনে যদি যাই, এখানে মধ্যে এই যে স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, তারপরে ওয়েব, সবগুলা এগুলা কি ফর্মুলা। তারপরে এখানের মধ্যে যদি আমি আরও যাই লজিক্যাল টেস্ট, এই যে ইফ অ্যান্ড এইগুলা দেখাইছি, ট্রু অর নট, এগুলা
তারপর ফিনান্সিয়ালের জন্য দেখেন কতগুলো আছে, বুঝতে পারছেন? আপনি এক্সেল নিয়ে কমপক্ষে 2-3 বছর স্টাডি করতে পারবেন, বুঝতে পারছেন? আর এখানে ক্লাস কয়টা? একটা, চারটা না, বুঝতে পারছেন? এই জন্য বলতেছি বেসিক শেষ করেন। আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলার শেখার ট্রাই করব। ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তখন আমাদের কাছে সাপোর্ট থাকবে, টিচার সাপোর্ট থাকবে। তারপরে আপনারা সবাই একসাথে আসেন, হতে পারে যে আপনারা একজনের সাথে ডিসকাস করে ওই স্কিলটা বা ওই কাজটা কিভাবে করা যায় ওইটা নিয়ে আমরা আলোচনা করলে দেখবেন ঠিকঠাক হয়ে গেছে, ঠিক আছে? সো আপাতত আমরা এইভাবে রাখি জিনিসটা। স্যার বলছিলেন ব্যাট কি হয়েছে? হ্যাঁ, আমাদের এখানে টোটাল এখনো আসি নাই, বুঝতে পারছেন? আমাদের এইটা যা শুরু হয়েছে, এখন টোটালটা শুরু করব। এখন আমরা শুরু করি এখানে আমাদের টোটালের ক্ষেত্রে। টোটালের এই যে রটা আছে, এই রটা একটু বড় করতে হবে না? বড় করতে হবে। সো আমরা এটাকে একটু বড় করে দিলাম, এখানে টোটালটা বসবে। সো টোটালের সেলটা এইটা, সো এটাকে আমরা মার্চ সেন্টার দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম আমি টোটাল লিখে, টোটাল দিয়ে দিলাম এবং টোটালটাকে আমরা এখানে রাখি এবং এভাবে রাখা যায়। তারপরে হতে পারে এখানের মধ্যে থাকতে পারে কি ভ্যাট, তাই না? তাহলে ভ্যাট দিয়ে দিলাম। তারপরে প্রায় আমরা আরও অনেক জিনিস অ্যাড করতে পারি। একটা কাজ করা যায়, ডিসকাউন্ট দিবেন? ওকে, এইটাকেও মার্চ করে এখানে যেহেতু পাঠাইতে হবে অ্যামাউন্ট, এবং এখানে ধরেন আপনি দিয়ে দিলেন ভ্যাট, এখানে দিয়ে দিলেন ডিসকাউন্ট, এবং এখানে থাকতে পারে ভ্যাট কত পার্সেন্ট থাকতে পারে? 5%। সো আমি 5 দিয়ে দিলাম, কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ আসছে? তাহলে আমরা এখানে দিয়ে দিতে পারি যে এখানে একটা অপশন আছে না পার্সেন্ট, এখানে দিয়ে দিলাম 5%, এখানে হয়ে গেছে 500%। এইটা এইভাবে না রেখে আমরা এখন যদি 5 লিখি তাইলে হয়ে যাবে। এই যে আগে এইটাকে দিয়ে দিবেন পার্সেন্টেজ, তারপর ডিসকাউন্ট তো কম থাকে তাই না, দিয়ে দিলাম 2%, বেশি দেওয়ার প্রয়োজন নাই। তারপরে 5.2% দিলাম। এখানের মধ্যে যদি মনে করেন এইগুলাকে একটু এডিট করবেন তাও করতে পারেন, আমরা ডাবল ইনভার্টেড কমা দিতে পারি, অথবা তারপর এটাও হবে কি একটা সেল, এইটা গেল। তারপরে আরেকটা, এইটাকে একটু বড় করে দিই, এই সেলটা একটু বড় করে দিই, দিয়ে দিলাম বড় করে। দেন যদি একটু খেয়াল করি আমরা, এখানে বসবে গ্র্যান্ড টোটালটা। সো আমরা এখান থেকে এটাকে একটু বড় করে দিই, মেইন কত আসছে টোটাল হিসাব নিকাশ করে এটা বসবে এখানে। তাহলে এটাকে মার্চ করে দেন, এখানে লিখে দেন গ্র্যান্ড টোটাল। আচ্ছা, এখানে আমাদেরকে প্রথমত টোটাল আসবে। সো টোটালের মধ্যে কোনগুলো টোটাল হবে? এখানে যা বসবে, এই উপর থেকে যা বসবে এগুলো টোটাল না? তো আমরা এখানে দিয়ে দিলাম ইকুয়াল, দিয়ে আমরা দিতে পারি কি সাম, সাম দিয়ে একটা ট্যাব দিয়ে দেন, তাহলে ব্র্যাকেটটা শুরু হয়ে গেল। দেন যেগুলো টোটাল হবে এগুলোকে যা শুধু ক্লিক করে ড্র্যাগ করেন, এখান থেকে শুরু হবে, এখানে এসে শেষ হবে, তারপরে এন্টার দিয়ে দেন, তাইলে চলে আসলো এখানে আমাদের গ্র্যান্ড টোটাল। তারপরে এখানে মধ্যে আমি এটাকে সেন্টারে রেখে দিই। টাকার অ্যামাউন্টটা যদি বোল্ড করতে চান বোল্ড করতে পারেন, অথবা নর্মালি রাখেন, নর্মাল ভালো দেখাইতেছে মনে হইতেছে। তারপরে আসছে কি ভ্যাট। সো ভ্যাটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে ভ্যাটটা কী হবে, আমরা এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর এই পার্সেন্ট, এই টোটালের পার্সেন্টেজ বের করতে হলে আমাদের ভ্যাটের সাথে কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে না? মাল্টিপ্লাই করতে হবে। সো আমরা কী করছি, আবার দেখাই, এখানের মধ্যে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা এই যে টোটালের সাথে মাল্টিপ্লাই হবে এইটা, তাই না? তাহলে এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানের এই 2345-এর 5% বের করে দিছে না? বের করে দিছে। আবার এখানে আমাদের ডিসকাউন্টের মধ্যেও টোটালের সাথে, জি স্যার, হ্যাঁ ডিসকাউন্ট, আমরা যা আগে ডিসকাউন্ট কত আসছে এইটা বের করতে হবে, তারপরে আমরা প্লাস মাইনাস করবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে দিয়ে দিলাম এইটা, দেন এন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের এই 2345-এর
পার্সেন্টেজটা এখানে চলে আসলো, বুঝতে পারছেন? এখন আপনি এখানের মধ্যে কি করেন, প্লাস মাইনাস করেন, ইকুয়াল দেন। ইকুয়াল দিয়ে আমরা এখানে ইয়ে করছিলাম না, যে এটার নাম কি ছিল, বীজগণিত না পাটিগণিত, এটার অঙ্ক ছিল না, ভুলে গেছি। আচ্ছা, ইকুয়াল দিলাম, দেওয়ার পর এইটার সাথে ব্যাড প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, তাহলে প্লাস দিলাম এইটা, তারপরে মাইনাস হবে কোনটা, ডিসকাউন্ট। এইখানে আবার মাইনাস দিবেন না, এখানে তো রেজাল্ট চলে আসছে না, এখানে মাইনাস ক্লিক করেন, তারপরে এন্টার দিয়ে দিন, তাইলে আমাদের এখানে প্লাস মাইনাস করে সব কিছু চলে আসলো, বুঝে গেছে? পারেন তো? এখন আপনি এখানে মধ্যে যাই অ্যামাউন্ট লিখেন, আপনার এখানে চলে আসবে, এই যে চেঞ্জ হইতেছে। এখন আমাদের এটা যদি একটু বোল্ড করা লাগে, যেহেতু এটা টোটাল প্রাইস, এটাকে বোল্ড করেন। গ্র্যান্ড টোটালকেও একটু সিস্টেম রাখি, একটু বড় করে দিই, এবং এইটাকে আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমরা এটাকে শেষ করে দিই, ব্লু এবং হোয়াইট দিয়ে দিই, এইভাবে রাখতে পারি। তারপরে যদি দেখি এখন আমরা যতটুকু কাজ করছি এগুলো দেখার প্রয়োজন হতে পারে, ফাইলে যান এবং এর ভিতরে একটা সেভ দিয়ে দিবেন। আপনারা সেভ না দিলে আবার ঝামেলা, অনেক সময় কারেন্টার এটা ঝামেলা করতে পারে। জি স্যার। এখন সারা কাম করিলে সিসার বিটিপি আর একটা মনে হইলে এখন এদিকে ডলারের গুলিও দিতাম, দিতে পারবেন, এখনো সমস্যা নেই। তো জানছি এখানে দেওয়া আছে কি কারেন্সি, তাই না? কারেন্সিতে এখানে আমি দিয়ে দিলাম এটাকে, জাস্ট কারেন্সি দিয়ে দিন, ডলার চলে আসলো। এবং সবগুলাতে কারেন্সি দিবেন, যেহেতু এইটাকে আমি মাইনাস করে দিলাম, এবং এইটাকে আমি জাস্ট শুধু এইভাবে ড্র্যাগ করে এতটুকু নিয়ে আসলাম। এখন সবগুলাতে কারেন্সি। এখন যদি আমি এখানে বসাই তাইলেই বুঝতে পারবেন। সেক্ষেত্রে এইখান থেকে আমাদের কারেন্সিটাকে তুলে দিয়ে দিতে হবে কি এইটা, এবং এটাকে মাইনাস, এটাকে মাইনাস। এখন এখানে আমাদের কারেন্সি আছে ঠিকই, আমি যদি এটাকে প্লাস করে নিয়ে যাই, এখন একটু খেয়াল করবেন, এবং এখানে আমাদের কারেন্সি থেকে এটাকে কারেন্সি দেন, এটাকেও কারেন্সি দেন, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কী করবেন, কারেন্সি দিয়ে দেন, তাহলে ডলারে চলে আসলো। এইটা হবে কি কারেন্সি, হয়েছে? তো ম্যানুয়ালি কাজ করতে হবে, আর কিছু না। তারপরে এইখানের মধ্যে আমরা এটাকে সেভ করছি, তাই না? দেখি সেভ করছি। জি স্যার, নিচের বক্সগুলা এইগুলা, এগুলা টেনের পর সেল ডিসকাউন্টের গ্রিড লাইন বলে না গ্রিডগুলো কোনো কিছু আছে? আছে নাই? এখন তো এইভাবে রাখলেও তো ঝামেলা, তাই না? এই যে এই নিচে এইখানে, এইখানের মধ্যে আমাদের ইনফরমেশন আরো বাকি রয়েছে, তো আর দিতে হবে। জি স্যার, টাকার ভ্যালু কি হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে চলে যাবেন এখানে গুগলে, যাওয়ার পর এখানে কি কি করতে চাইছেন বলেন। আজকের রেট জানবেন? আজকের রেট জানতে যাচ্ছেন? তাহলে এখানে লিখেন আপনি ডলার রেট। জি স্যার, এইখানে সূত্রের জন্য আপনার কাছে কেউ আসবে না স্যার, ডলার রেট দিয়ে আপনাকে এখানে বসানোর জন্য কেউ আসবে না, ঠিক আছে? যে এইখানে আপনি ডিজাইনার হিসেবে আছেন, এজ এ এইখানের মধ্যে আপনি এরকম না যে আপনি এই যে একজন ইয়ে আছে না, যে কন্টেন্ট রাইটার অথবা একজন অ্যাকাউন্টেন্ট, আপনাকে অ্যাকাউন্টেন্টের কাজ কেউ দিবে না এখানে, বুঝছেন? আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা লোগো ডিজাইনার, আপনার প্রফেশনাল লেখা থাকবে।
আপনার কেউ হিসাব নিকাশ, এই যে এগুলো হচ্ছে কি বেসিক ক্লাস, বেসিক কাজ। একজন গ্রাফিক ডিজাইনার বলেন, একজন স্কুলের স্টুডেন্ট বলেন, এগুলা উন্নত বিষয়, এগুলা তাদের এগুলা হচ্ছে গিয়ে একেবারে বেসিক একটা কাজ, বুঝতে পারছেন? আমাদের জন্য হয়তো বা অনেক কিছু হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে বেসিক নলেজ। সো এটা আমাদের জানার প্রয়োজন। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ইনভয়েসের কাজটাই এক্সেলে করা হয় বেশি, আর কোনো কাজই আপনার এক্সেলে করা লাগবে না, ঠিক আছে? সো যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হচ্ছে, বুঝা গেছে? তারপরে এখানের মধ্যে আরেকটা প্রবলেম হচ্ছে কি, আমি যখন প্রিন্টে যাচ্ছি তখন একটু খেয়াল করবেন যে এই ঘরগুলো আর দেখা যাইতেছে না, তাই না? কিন্তু আপনার প্রয়োজন হতে পারে যে এইখানে ঘরগুলো দেখাবেন। তাহলে কি করতে পারি আমরা, এখানের মধ্যে একটা অপশন আছে হোম থেকে, বর্ডার, এই যে দেখা যাইতেছে না বর্ডার, বর্ডারের মধ্যে আপনি চাইলে ড্র বর্ডার করতে পারেন, মানে আপনি ম্যানুয়ালি ড্র করতে পারেন, অথবা আপনি চাইছেন এক ক্লিকে সবগুলোর মধ্যে বর্ডার দিবেন। তাহলে যতগুলোর মধ্যে বর্ডার দিবেন ততগুলো আগে এখানে সিলেক্ট করেন এবং সবগুলোর মধ্যে বর্ডার দিবেন। তাহলে আপনি এখান থেকে দিয়ে দেন অল বর্ডার, একটা আছে এই যে অল বর্ডার, চলে আসলো না বর্ডার? চলে আসছে। এখন আপনি যদি বর্ডার দিবেন না, তাহলে আবার দিয়ে দেন কি নো বর্ডার। আর আপনি ইচ্ছে মতো ড্র্যাগ করবেন, তাইলে সিলেক্ট করেন, এখানে আছে কি ড্র বর্ডার, দেওয়ার পর আপনি যদি এইভাবে ড্র করেন তাহলে বর্ডার চলে আসতেছে, বুঝতে পারছেন? কিন্তু বর্ডারের কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এখানে আমাদের আছে লাইন কালার, দেন এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন, বুঝা গেছে? তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এখানে বর্ডারটা দিতে পারবেন, এবং বর্ডারের কাজ শেষ হয়ে গেলে আপনি এখান থেকে একটু বের হয়ে আসেন, এই তো। তারপরে যদি দেখি এখানে আমাদের, আমরা এখানে আমাদের গ্র্যান্ড টোটাল এবং আরেকটা টোটাল রাখছিলাম এইখানে, তাই না? আমি চাইতেছি আমাদের প্রাইস যত আছে এই টোটাল প্রাইসটা যাতে এখানে চলে আসে, যাতে ক্লায়েন্ট বা তার যে কাস্টমার সে যাতে ভালোভাবে ইজিলি পড়তে পারে যে তার বিল কত আসছে, ঠিক আছে? এইটার জন্য আপনি এখানে এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে বলে দিলাম এখানে কি বসাবে, সে এখানে যা আছে তাই বসাবে, বুঝতে পারছেন? তাইলে আমরা এখানে এটাকে রেখে দিলাম, এটাকে সেন্টার রেখে দেন, বড় করে দেন, বোল্ড, এটা লিখনা বোল্ড হবে। এইভাবে রাখা যায়। তারপরে হতে পারে এখানে নিচের দিক দিয়ে আমরা একটা শেপ যেভাবে শুরু করছি এভাবে শেষ করলাম, ব্লু দিয়ে দিলাম। এখানে হতে পারে তার ইনফরমেশন, অ্যাড্রেস টাইপের কোনো কিছু চলে আসতে পারে। প্লাস এখানে হতে পারে যে তার একটা লেখা সে লিখে দিছে, এখানে আমি সে কীভাবে পেমেন্ট করবে তার একটা ইনফরমেশন আমি মার্জ দিয়ে দিলাম। মার্জ দিয়ে এখানে আমি লিখে দিলাম একটা লরেনসন টাইপের কিছু লিখে আসি, নিয়ে আসি। এটাকে আমরা অ্যালাইন করে দিই করে দিয়ে এখানে এখানে থাকতে পারে তার একটা লেখা, তার একটা ইনফরমেশন দিয়ে দেওয়া হলো। তারপরে আর কি থাকতে পারে, এখানে থাকতে পারে তার একটা সিগনেচার। সো আমরা একটা সিগনেচারের জন্য এখানে কি করতে পারি, এখানের মধ্যে একটা বর্ডার দিয়ে দিতে পারি, আমরা বটম বর্ডার এটা দিয়ে দিলাম এবং এইখানের মধ্যে লিখে দিলাম আমরা সিগনেচার, এখানে সিগনেচারটা বসবে, এই তো। তারপরে এখানে যদি আপনি দেখেন এখানের মধ্যে আপনার একটা অ্যাড্রেস, তারপরে যদি মনে করেন আপনি একটা ছবি বসাবেন তাহলে ছবি একটা বসাইতে পারেন, অথবা চাইলে আপনি যে কোনো শেপ, এখানের মধ্যে শেপ নিতে পারবেন না, এই যে সেম শেপগুলো এখানে আছে না, এখান থেকে শেপ নিয়েও আপনি বিভিন্ন ধরনের ডিজাইন বা আপনার ইচ্ছা মতো কোনো ডিজাইন এখানে রাখতে পারেন। সো এইগুলো একটু ট্রাই করবেন এবং এটাকে আমরা আলটিমেটলি সেভ করব অ্যাজ এ এক্সেল। আমরা যখন ওয়ার্ডের সোর্স ফাইল সেভ করছি তখন কী ছিল, এটার সোর্স ফাইলের ফরম্যাটটা কী ছিল, ডক্স, আর এটা এক্সেল এসএক্স। এটা আমি একটু দেখাই,
এই যে এই হচ্ছে গিয়ে ফরম্যাট, ঠিক আছে। আপনারা এই ফরম্যাটটাও সেভ করবেন, পিডিএফটাও সেভ করবেন। সো পিডিএফ সেভ করতে পারেন তো? কীভাবে সেভ করবেন? সেভ এজে গিয়ে এখানে, তারপরে পিডিএফটা কই আছে দেখেন, আজকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে হয়ে গেল না? তাহলে এইটা বানাইতে পারবেন না সবাই? হুবহু বানাবেন না আপনারা? তাইলে একটু চেঞ্জ করবেন, ঠিক আছে। আমি যেটা বানাইছি অনেকে দেখছি রিজিউমি ডিজাইন করছেন, আমার কন্টেন্ট মনে হয় বসে বসে লিখছেন যা দিছিলাম, এক্সপিরিয়েন্স 1 এক্সপিরিয়েন্স 2, আমি তো জাস্ট আপনাদের দেখানোর জন্য ডেমো দেওয়া হয়েছিলাম। এখন আপনারা যদি ডেমো ডিজাইন করেন তাহলে তো হইল না। আমি বলছিলাম যে আপনারা মনে করেন একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এখন আপনাকে বলা হয়েছে এটা সিভি দেওয়ার জন্য, আর আপনারা সিভি নিয়ে আসবেন। এখন আপনারা চাকরির জন্য সিভি নিয়ে আসছেন, যে সিভি দেখলাম আমি। জি স্যার, এইটা দিয়ে অ্যাপ্লাই করবেন? তারপর আরো কয়েকটা আছে, আর দেখাই না। কি বলছেন বলেন? পিডিএফ সাবমিট করবেন কিভাবে? আচ্ছা, তাইলে লোকে সিলেক্ট করিয়া ছাড়া যায় না। আর দেখি কি কি সমস্যা করতেছে। আমরা এখান থেকে একটা কাজ করি, এখানে ফটো এন্ড ভিডিওটা ওপেন রাখলাম, রাখার পর এখানে পিডিএফটা সিলেক্ট করে ড্র্যাগ করে যদি এখানে রেখে দিই, আসে না? ফাইল থেকে আনা লাগে? তাহলে এখান থেকে আনছেন, এখান থেকে আসে? একটা একটা করে দিতে হবে তো। সিঙ্গেল আসবে, ডাবল আসবে না এখানে। এটা কখনো ডাবল আসবে না, না আসবে না। এই একটাই দিবেন, ঠিক আছে। তো আপনারা কি করবেন, ডিজাইন করবেন দুইটা। ইনভয়েস ডিজাইন কয়টা করবেন? দুইটা, একটা পিডিএফ আর একটা মেইন ফাইল, সোর্স ফাইল, এক্সেল ফাইল যেটা আছে এটা দিবেন, ঠিক আছে। এক্সেল ফাইল তো দিতে পারবেন, এই আপলোড ফাইলে যাবেন, এই এক্সেল ফাইলটা একটা দিবেন, আরেকটার পিডিএফ দিবেন। একটু ওয়েট করবেন, এই চলে আসছে। তারপরে আপনি এটা পোস্ট করেন এবং সাথে সাথে আরেকটা দিয়ে দিন পিডিএফ, যাতে আপনার হোমওয়ার্কগুলো এক সিকোয়েন্সে থাকে, ঠিক আছে। তো আপনারা এই ফাইলটা দিতে হবে, আদারওয়াইজ আপনি যে সূত্রগুলো ইউজ করছেন এটা দেখার কোনো সাধ্য থাকবে না যদি পিডিএফ দেন, বুঝা গেছে। সো আপনারা এটা দিয়ে দিবেন, সাথে পিডিএফ, আরেকটার হোমওয়ার্কের পিডিএফ, একটার এক্সেল ফাইল আর একটার পিডিএফ ফাইল, দুইটা দিবেন সবাই। এবং অবশ্যই আপনারা সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করবেন, এখানে ভিডিও দেখে মুখস্থ করার কোনো কিছু নাই, বুঝতে পারছেন। কারণ আমার এখানে সেল নাম্বার যেটা আছে, আপনার এখানে আমি এইটাকে বানাইছি প্রাইসের জন্য, আপনি হয়তো এইটাকে প্রাইসের জন্য বানাইতে পারেন, ঠিক আছে। সো এখানে সেল নাম্বার চেঞ্জ হয়ে যাবে, এখানে সূত্র মুখস্থ করার কোনো কিছু নাই, প্রসেসটা বুঝতে পারলেই হয়েছে, বুঝা গেছে। অ্যান্ড এবং ইফের প্রসেসটা বুঝলেই হয়েছে। তারপরে আমরা এখানে বাকি কাজগুলো করে নিলাম। সামনে যখন আমাদের হাতে আরও এক্সেল রিলেটেড কাজ আসবে, তখন আস্তে আস্তে আমরা ওই কাজ অনুযায়ী নিজের স্কিলগুলো কি করব, ডেভেলপ করব, ঠিক আছে। তো এই হোমওয়ার্ক করা যাবে তো? ওকে, তাইলে আর কোনো কোয়েশ্চন, কোনো প্রবলেম আজকের ক্লাস নিয়ে বা কোনো কিছু বুঝার আছে? স্যার ওই যে আপনার একটা গড সিলেক্ট আছে স্যার, হোয়াইট কালার, এটা সেন্টার কি হয়েছে বলেন? স্যার ইয়ে ক্রপ করিয়া ওগুর মারলে মারা কি চাল লাগে স্যার? কোনটা ক্রপ করে স্যার? এটা এখানে ওয়ার্ক টেক্সন নিচে জিওটা স্যার, এটা জিওটা স্যার, মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার করছিলাম এখানে। তারপরে এখানে মধ্যে মার্জ অ্যান্ড সেন্টার করি না, এখানে মধ্যে করছিলাম মার্জ অ্যান্ড সেন্টার, মানে দুইটাকে সেলকে আমি মার্ক করি। যেমন এখানে মধ্যে কোনো কিছু আসতেছে না, এটা যেভাবে ছিল ওইভাবেই আছে। যখন এই দুইটাকে আমি সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করছি, মানে কি দুইটাকে একটা সেল বানাইছি, এই জন্য সে দেখাইতেছে সে মার্জ অ্যান্ড সেন্টার হয়েছে, ঠিক আছে। আবার আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি এখানে লিখতেছেন, ধরেন আপনি অনেক বেশি লিখছেন, এখানে লেখার পর তো আমি লিখে একটু যে কোনো একটা সেলে লিখি, অথবা এইখানে আমি আগে এখানের মধ্যে এইটা ছিল, এই যে এখানে এইভাবে ছিল, সে কী করছে লেখাগুলো যতক্ষণ পর্যন্ত লেখা আছে লিখছে এবং সবগুলো একটা লাইনে লিখে দিছে, ঠিক আছে। বাকি লেখাটা সে ইনভিজিবল করে ফেলছে, ঠিক আছে। এখানে জায়গা হয় নাই, সে আর দেখায় নাই। এই জন্য এরকম যদি কোনো সেলে এরকম হয়, তো এই সেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যা শুধু এখানে দিয়ে দিলেন কি রাফ টেক্সট, তাইলে সবগুলো একটা সেলের মধ্যে নিয়ে আসবে, বুঝতে পারছেন। এইটা দিতে পারেন। তারপরে এখানের মধ্যে আমাদের এই যে যদি বর্ডার দেওয়া লাগে, এইভাবে এখান থেকে বর্ডার দিয়ে দিয়েন সবাই,
এখান থেকে ড্র করতে পারেন অথবা ড্রই দিলাম, এখান থেকে ধরেন আপনি যা শুধু এই লাইনগুলো দিবেন, এই লাইনগুলো দিয়ে দেন। দেওয়া যাবে না? যখন যেটা লাগে এটাই দিয়ে এখান থেকে, এগুলো দিয়ে দিই। এবং এইটাকে যদি এভাবে দিয়ে দিই। জি স্যার, এখানে গ্যাপ হয়ে গেছে। এই তো শেষ। এখন যদি প্রিন্টে যান তাহলে আবার প্রিন্ট ভিউতে গেলে এই যে এখানের মধ্যে আমাদের বর্ডারটাও চলে আসলো। বুঝা গেছে? এবং সবসময় খেয়াল রাখবেন এই যে একটু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক রাখবেন, এই যে এজগুলো ঠিকঠাক রাখবেন। এই যে লেখার সাথে শেপগুলো একটা অ্যালাইন আছে না, অ্যালাইন আছে, সো এই সিগনেচার এখানে থাকতে পারে, সমস্যা নাই। এখানেও শেপটা আবার ঠিকঠাক আছে। এখানের মধ্যে হতে পারে একটা ইনফরমেশন, তার লোকেশন, ঠিক আছে, তার একটা নাম্বার, এই টাইপের কোনো কিছু থাকতে পারে। ওকে, তাইলে আমি ভিডিও অফ করে দিই আপাতত।